আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি নট্য কোম্পানির ৬৮ বছরের সঙ্গী, নট্য কোম্পানির ম্যানেজার শ্রী সতীশ নন্দী মহাশয়কে। ওনার কাছ থেকে আমরা শুনে নেব তার যাত্রা জীবনের নানান জানা অজানা কাহিনী। নমস্কার দাদা, আপনাকে আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই। তো কথায় যাওয়ার আগে আপনার কাছ থেকে শুনবো আপনার ছোটবেলার কিছু কথা। আপনার ছোটবেলার কথা কি আপনি শুরু করুন। ছোটবেলা বলতে বাংলাদেশ তখন হয়নি, তখন পাকিস্তান স্বাধীন, মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই সময়টায় সর্বস্ব হারিয়ে আমার ফ্যামিলি সহ পশ্চিমবঙ্গে চলে আসি, এবার নিঃস্ব অবস্থায়। তখন সরকারের সাহায্যে আমরা একটা ক্যাম্পে উঠি, বর্ধমান জেলার ঘুষকরার কাছে নবাবনগর বলে একটা জায়গা আছে সেখানে। এবং সেইখানে নট্য কোম্পানি যাত্রা পার্টির একটি লোক খুঁজে খুঁজে আমার বাবা মায়ের কাছে চলে গেছে। তার পিছনে একটু বলে নিই, এই যে আমার বাড়িতে গেছিলেন তিনি ঠিকানা পেয়েছে আমারই বাল্যবন্ধু তথা স্কুলের তার কাছ থেকে, কারণ সে নট্য কোম্পানিতে তখন কাজ করত। এই যে আমার বাড়িতে গেছে যে ভদ্রলোক, তার কাজই হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে সংগ্রহ করা। এটা মানে বাংলাদেশের কথা বলছেন? এটা মানে সংগ্রহ ইন্ডিয়ায় চলে আসছি তখন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আপনি যখন ভারতে মানে ইন্ডিয়ায় যখন চলে এলেন তখন আপনার বয়স কত? মানে দেশভাগ যখন হচ্ছে সেই সময় আপনার বয়স 10 বছর। আচ্ছা, আনুমানিক 10 বছর, হয়তো তখনকার তো অত নেই। হ্যাঁ। তখন কোনো কারোর যদি বয়স জিজ্ঞাসা করতো, তখন বলতো তোর কাকার যখন বিয়ে হয়েছিল তখন তোর জন্ম হয়েছে। এই জিনিসটা এইভাবে আমরা তখনকার দিনে, আনুমানিক 10 হয়েছে, কিন্তু 9:30 হবে। তখন অভাবের জন্য আমাকে যাত্রা দলে দিতে বাধ্য হয়েছে। অভাবটা এমন জায়গায় চলে গেছে যে আমরা 4 ভাই 2 বোন। তো 4 ভাই 2 বোনের মধ্যে দিদি অর্থাৎ বড় বোন বিয়ে হয়ে আলাদা ছিল। বাকি 4 ভাই, তার 1 ভাই জন্মেছে এসে ইন্ডিয়ায়। আচ্ছা, বাকি 3 ভাই আর 1 বোন, এদের নিয়ে আমাদের বাবা মা নিয়ে আমরা থাকি। আমার বাবার বয়স তখন 50-55 হবে। তাহলে নট্য কোম্পানি দলের সঙ্গে আপনার সংযোগটা তো বাংলাদেশে থাকাকালীন সময়তেই হয়েছিল? বাংলাদেশ থাকাকালীন ঠিক সেরকম সম্পর্ক হয়নি, কিন্তু ওই আমার পাশের বাড়ি বন্ধুটি ছিল, তার মাধ্যমে আমি একটি দেখতে দেখতে সুন্দর একটা ছেলে, এটা হয়েছিল। চা বাগানে কুলি সংগ্রহ করার জন্য ওরা একটা শ্রেণীর দালাল বা কি বলবো, ওর ভাষাটা কি বলে জানি না, কুলি সংগ্রহ করতো। কিরকম সে কুলি সংগ্রহ করতো, কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এখান থেকে ওরা খুঁজে খুঁজে কোথায় কুলি পাওয়া যায় এই সন্ধানটা ওরা ঠিক করে। আচ্ছা, ঠিক তদ্রুপই যাত্রায় সখী সাজাবার জন্য, বাচ্চা সংগ্রহ করার জন্য ওরা ঠিক খুঁজে খুঁজে এর মধ্যেই আমি পড়েছিলাম। তো দেখতে এখন আমাকে যতই কুৎসিত দেখেন না কেন, না মোটেও কুৎসিত দেখতে না আপনাকে, এখনো আপনি অনেক সুন্দর দেখতে। তা সেই যোগাযোগ করে আমি আসি। তখন কিন্তু দাদা ক্লাস 8-এ পড়ে, আমার বড় ভাই। আমি তখন আনুমানিক যতটুকু মনে পড়ে 3-তে উঠেছিলাম, 3 থেকে 4-এ উঠেছিলাম। আচ্ছা, এই আমার স্কুল জীবনের পড়া এখান থেকে আমি। আচ্ছা, মানে আপনার যতদূর মনে পড়ে আপনি ক্লাস 3 পর্যন্ত মানে স্কুল বা পাঠশালা যেটাই বলুন আপনি সেই সময়। হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে ছেড়ে আসছি, ইন্ডিয়া এসে আমি পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, এইবারে যাত্রা পার্টিতে যখন আসছি তখন চেহারাটা সুন্দর থাকার জন্য আমাকে সখী, আমি গান করতে পারি না কোনোদিন না, আমার কোনো অভিনয় সম্বন্ধে ধ্যান ধারণা কিছুই ছিল না। একটাই প্লাস পয়েন্ট ছিল, দেখতে সুন্দর। আচ্ছা, ওই দেখতে সুন্দরটা নট্য কোম্পানি কাজে লাগিয়ে আমাকে ওই সখীর ব্যাচে রেখে দিয়েছে। আচ্ছা, এবারে এরপরে হচ্ছে যে যখন 1 বছর কেটে গেল, দ্বিতীয় বছর
আমাকে ওই সূর্যকুমার দত্ত দলের ম্যানেজার, শুধু ম্যানেজার না, গুরুমশাই, উনি গুরুমশাই, গুরুমশাই সব সেকশনেই উনি গুরুমশাই। রান্নার হেসেলে গেলেও গুরুমশাই, অ্যাক্টিং দেখাবার সময় গুরুমশাই, গান শেখাবার সময় গুরুমশাই। মানে একটা দল চালানোর ক্ষেত্রে মানে কোনো জিনিস ওনার অজানা ছিল না। না, কখনো অজানা ছিল না। তবে এই লোকটার খুব ভালোবাসার মধ্যে পড়ে গেলাম আমি, সূর্যকুমার দত্তের। হ্যাঁ, আচ্ছা, তাই কি জানি আমাকে ওই যে ভালোবাসাটার মধ্যে দুটো জিনিস আমি পেয়েছি। আমি ভয় করতাম, উনি ভালোবাসতেন। এই ভয়টা আমাকে এই যাত্রা জগতের একটা বদনাম আছে অসৎ পথে যাওয়ার, সেইখানে যেতে দেয়নি আমাকে। আচ্ছা, তাহলে আমি বলছি যে মানে আপনি যখন ওই সখীর ব্যাচে যখন আপনি নট্টর দলে এলেন, সেই সময়ে আপনাকে ট্রেনিং দিয়েছিলেন কি সূর্য দত্ত ট্রেনিং দিয়েছিলেন? ওই সখীর দলের যে নাচ বলুন বা তাদের যে কি কি কাজ করতে হবে যাত্রার ক্ষেত্রে, সেইগুলো সূর্য দত্ত আপনাকে শিখিয়েছেন। তাহলে ওই টাইমে সখীর দলে নাচ করেছেন এমন কোনো পালার কথা মনে পড়ে, মানে বাংলাদেশে আপনি করেছিলেন? আমি যখন এসেছি তখন ওই যে একটু, আপনি বোধহয় একদিন আমাকে টেলিফোনে বলেছিলেন যে পরশমণি। আচ্ছা, সেই পরশমণি বই কিন্তু আচ্ছা 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 আচ্ছা, পরশমণিটা ওই আপনি মাকুমবাবুর লেখার মধ্যে হয়তো পেয়েছেন যে আসলে ওটা একটা ঐতিহাসিক ঘটনা না, ওটা একটা স্বয়ংসিদ্ধা বলে একটা সেই তারই অবলম্বনে ওই গল্পটা করেছে। কিন্তু গল্পটা সোশ্যাল সামাজিক, উনি কিন্তু আমাদের ব্যবসার প্রয়োজনে সেইটাকে পোশাকপত্র দিয়ে একটু কালার করে চালিয়েছিলেন, যার জন্য ওই সখীর ব্যাসটা ঢুকিয়েছিল। আচ্ছা, এটা মাকুমবাবুর কীর্তি। এটা মানে তৎকালীন সময়ে যাত্রায় সখীর ব্যাচের একটা খুব বড় ভূমিকা ছিল। যাত্রায় দুটো জিনিস বিরাট ছিল, একটা হচ্ছে কনসার্ট, আর একটা হচ্ছে সখীর ব্যাচ, আর একটা হচ্ছে গাইয়ে অর্থাৎ বিবেক। এই তিনটা যাত্রা তখনকার দিনে। এই আস্তে আস্তে এটা কেন হয়েছে, দর্শক চাইছে। আচ্ছা, এই চাওয়াটার উপরে কিন্তু সবকিছু, এই পরিবর্তনগুলোর পিছনে কিন্তু দর্শকের একদমই তাই, একদমই তাই। সেই দর্শকের চাওয়ার মধ্যে বিবেক চলে গেল হিরো হিরোইনের মধ্যে, এবং বিবেক এই খোকন বিশ্বাস, একটা ঐতিহাসিক নাম। এই খোকন বিশ্বাসে আসাটার সম্বন্ধে বলবো, উনি বাংলাদেশে যাত্রা দলে ছিলেন। সেটা হয়তো ইন্টারভিউ আমি ওনার ব্যাপারে কাজ করেছি, পেয়েছেন। তারপরে বাংলাদেশে আপনি মানে বাংলাদেশের যে 2-3 বছর আপনার নট্য কোম্পানির সঙ্গে সংযোগ, তারপর দেশ ভাগ হলো, তখন আপনার 10 বছর বয়স বললেন, তখন আপনারাই গুসকরার ক্যাম্পে চলে এলেন। তো সেই সময় একটা দুর্বিষহ সময় আপনাদের গেছে, সবার মতনই, সেটা আমি আর বলছি না, অনেক স্ট্রাগল আপনি করেছেন। সেই সময় নট্য কোম্পানি আবার খবর পেলো যে এই ছেলেটি এখানে আছে, তখন আবার আপনাকে যোগাযোগ করলো। তো ওইখান থেকে বলুন যে আবার কি করে আপনি, নট্য কোম্পানিও এলো, আপনিও এলেন, আবার নট্য কোম্পানির সঙ্গে কি করে, মানে ঘর বাঁধাটা কি করে হলো? ঘর বাঁধা হলো আমার অভাব, তাদের প্রয়োজন। এবার তাদের একটা ব্যাপার কি, সখীর ব্যাচের ছেলে আসে 2 বছর 3 বছর, অর্থাৎ 10, 12, 13, 14, 15, 16 বছর বয়স হলো, আউট। তাদের এর মধ্যে 2-4টে ছেলে বেরিয়ে আসে অভিনয়। আচ্ছা, যার মধ্যে একজন আছে মদন কুমার পাত্র। আচ্ছা, মদন পাত্র, একেবারে ওইখান থেকে এসেছে। আচ্ছা, তার মধ্যে এসেছে, আমি যতটুকু জানি, এটা বোধহয় জানাটা কতটা সত্য আমি জানি না, কারণ এটা বাবার রক্ত হতে পারে। বিনোদ ধারার ছেলে গুরুদাস ধারা, উনি তো আগে সখীর দলে, আমি জানি, আমি ওনাকে নিয়ে কাজ করেছি, সখীর দলে আগে থাকতেন, তারপরে গায়ক হিসাবে হলেন, তারপরে এগুলি আমার শোনা কথা। কিন্তু পরবর্তী টাইমে তখন সে একেবারে পুরোপুরি প্রয়োজনীয় একজন শিল্পী হলো, তখন কিন্তু আমাদের দলে একবার এসেছিলেন গুরুদাস ধারা, লালন ফকির এবং গঙ্গা থেকে বুড়ি গঙ্গা, তখন অলরেডি জ্যোৎস্না দত্তের সঙ্গে যুক্ত ছিল। যাই হোক, ছোটবেলা থেকে আসার এরকম আছে। আমি আর তা না হলে পরে ওই তখনকার দিনে স্টেজে মরে থাকতো কেউ, ওই 3-4 জন তুলে আনতে হতো, এই তুলে আনার কাজটা করতো। আচ্ছা, ডেড বডি তোলা আর কি, মরা তোলা। আচ্ছা, এই দুটো, বাইরে আর কোনো কাজ নেই। আর বাইরে কোনটা, সেটা হচ্ছে সরকারি কোনো কাজ, অর্থাৎ ম্যানেজার। এইগুলি তো আর নিজেরা ইচ্ছে করে যেতে পারে না। সে তো ঠিকই, সেটা যতক্ষণ না নিয়োজিত হবে। তখন গুরুমশাই বললেন যে তুই এরপরে কি করবি, তো হয় বাড়ি যাবি,
আর তাহলে মরা বইবি, কারণ তুই অ্যাক্টিং আপনাকে বলছেন? হ্যাঁ, কি আচ্ছা। করবি। আমাদের তখন একজন ক্যাশিয়ার ছিলেন, নামটা এই মুহূর্তে মনে নেই, তিনি বললেন, তিনি শিখিয়েছিলেন আমাকে, তুই সূর্যকে ধর, সূর্যকে ধর, ওর কাছ থেকে শেখ, তাহলে আর তোর বাড়ি যেতে হবে না। যে মানে আপনার একটা হিললে হয়ে যাবে মানে নট্য কোম্পানির সঙ্গে থেকে। তখন গুরুমশাই অর্থাৎ সূর্যকুমার তখন তামাক খেত। আচ্ছা। কলকিতে তামাক খেত। আচ্ছা। ওই ইয়ে পিতলের গড়গড়া ছিল, নল দিয়ে দেখ উনি খেতেন, এবং খুব খেতেন আর কি। অর্থাৎ যদি আপনি দিয়ে থাকেন কলকি, উনি খেতেই থাকবে। হ্যাঁ, ঠান্ডা হতে দেবে না। আচ্ছা, এইটা ছিল নেশা। আর কোন নেশা? তা আমি ওকে ওই উঠতে বসতে তামাক খাওয়াতাম কি। ও, কি ব্যাপার? আমি বললাম, আমাকে ওটা অ্যাক্টিং শেখাবেন? ওই আগে আমাকে বলেছিল তুই কী করবি, সেই সুযোগটা নিয়ে। আর এটা এই যুগে কতটা বিশ্বাস করবো এটা জানি না, তখনকার দিনে কিন্তু গুরু শিষ্য এমন একটা জায়গা থাকতো যে হাত পা টিপতো, গাও টিপতো, এরকম ছিল, এইগুলো ছিল। অবশ্যই অবশ্যই অবশ্যই, তখনকার কথা বলছি, এটা বাস্তব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এইরকম আমি বসতাম, পাটা টিপে দিতাম। মশার বয়স তখন বছর 60 হবে, 60-62 বছর এরকম বয়স। আমি ওনার সঙ্গে 30-35 বছর একসঙ্গে ছিলাম আমার ঢোকার পর থেকে। উনি যখন মারা গেলেন 70-এর দশকে মারা গেছেন, 70-এর দশকেই বোধহয়। আমার সনটা এই মুহূর্তে মনে নেই, তো বামফ্রন্ট যে বছর এসেছিল, যুক্তফ্রন্ট, সে বছর মারা গেছে। এইটা মনে আছে এই জন্য যে আমি তখন গুরুমশাইকে নিয়ে ওই এনআরএস হাসপাতালে ছিলাম। আচ্ছা। সেই গুরুমশাইয়ের কাছে ওই হাত পা টিপে টিপে আমাকে অ্যাক্টিং শেখালো। শেখালো কি, শেখালো মানে মোটামুটি শিখিয়েছে। মানে অ্যাক্টিং শেখালো, এটা কি মানে এই দেশে এসেই? আচ্ছা, তখন আমার বয়স 13-14 হয়ে গেছে। অর্থাৎ সখী ব্যাসে যে বয়সটা, তার চেয়ে 3-4 হ্যাঁ, তখন এটা আপনি বড় হয়ে গেছেন। এখন আমি কুমারী মেয়ে সাজতে পারি। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন আমার ওই বয়সের সঙ্গে মিলিয়ে যে চরিত্রগুলো, সেইগুলো আমাকে শেখাতো। সেইগুলো শেখাতো। আমার খুব দূরদর্শী ছিল, বিরাট দূরদর্শী ছিল গুরুমশাই। মানে উনি নাকি দেখে বুঝতে পারতেন যে কি করতে পারে, কোন দিকে যাবে। ভীষণ দূরদর্শী ছিল। এই গুরুমশাই যখন তৈরি করলো, তৈরি করার প্রসেসটা বলি, অ্যাক্টিং শিখলে তো হয় না, অ্যাক্টিংটা করার মতো সাহস চাই, এই সাহসটা দরকার অবশ্যই। তা সাহসটা বাড়াবার জন্য উনি করতেন কি, তখন যাত্রা দলের যাত্রা হতো মিনিমাম 7 দিন এক জায়গায়, 7 দিন 10 দিন 18 দিন, 5টা-6টা করে নাটক তো থাকতো। নাটকের সিস্টেম ছিল প্রতি বছর 2টো করে নাটক থাকবে, হ্যাঁ, এবং পুরনো যেটা হিট নাটক সেটাও থাকবে, সেটা রেখে দিত। যেমন বিনোদিনী ছিল আমাদের বেশ কয়েক বছর, 5 বছর প্রায় ছিল আমি যতদূর জানি। কারণ আমাদের অতীতের নাটক ধরনের পরশমণি, কোহিনূর, আকালের দেশ, লোহার জাল, এই নাটকগুলো রাজা দেবীদাস বছর করেছিল, জাহানদাস সহ, এগুলো তো প্রতি বছর 2খানা নাটক নতুন এবং বাকি 4খানা-5খানা পুরনো। এই নিয়ে চলতো। 7 দিন যাত্রা হতো, 7 দিনের মধ্যে দর্শকের যেটা ভালো লাগতো আবার হতো, সেই নাটক আবার হতো। এইরকম হতো তখনকার দিনে। মানে এমনও আমি মানে জেনেছি যে, মানে পড়াশোনা করে জেনেছি যে এমনও অনেক আসর হতো যেখানে একটা নাটকই অনবরত অভিনয় হয়ে যাচ্ছে, সেই নাটকই মানুষ দেখে যাচ্ছে। সেটা রামপ্রসাদ হয়েছিল, যে এত জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দলে না, সেটা রামপ্রসাদ হয়েছিল। তখন ওই রামপ্রসাদে খুব হিট হয়েছিল। ভদ্রলোক নামটা এই মুহূর্তে মনে আসছে না। শিলচরে 7 দিন যাত্রা হয়েছিল, 7 দিনই রামপ্রসাদ হয়েছিল। তো সূর্যকুমার দত্ত অভিনয় শেখালেন। এবার তারপরে আপনি সেখানে পদ্ধতিটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। যে আমার বয়সী যেসব চরিত্র, সেইগুলো অ্যাক্টিংগুলো আমাকে শিখাতো, এবং সেটা শিখানোর পদ্ধতিটা সেটা হচ্ছে যে 7-8 দিন যাত্রা হতো। মানে এই অ্যাক্টিং পদ্ধতিটা বলছেন নারী চরিত্রের অভিনয়ের জন্যই, মানে বলুন, এবার বলুন। যে নারী চরিত্রে আমার বয়সে যেগুলি মানায়, হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা 14 বছরের মেয়ে কি হতে পারে, 16 বছরের মেয়ে, এই ধরনের চরিত্রগুলো শিখাতো। শিখাবার পদ্ধতিটা হচ্ছে যে 7-8 দিন যাত্রা হতো, আমাদের থাকতে দিত স্কুলে। স্কুলে মাঠ থাকে, এই মাঠের বেশ খানিকটা দূরে, অর্থাৎ ক্রিকেট খেলার যে দূরত্বটা তার চেয়েও দূরে। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে আমাকে বলতে হবে, এইখান থেকে যেন আমি শুনতে পাই, অর্থাৎ ডিস্টেন্সটা এত দূরে থেকে শোনাতো যে ওইখান থেকে এত জোরে বলবি। তখন তো মাইক ছিল না,
হ্যাঁ মানে যে অতজনকে শোনাতে হবে সেই শিক্ষাটা ওরকম ভাবে দিত। হ্যাঁ এইরকম শেখাতো, যে গলার রেঞ্জটা আজকে 5 ফুট, কালকে 7 ফুট, পরশু 10 ফুট, এরকম করে করে বাড়াতো আস্তে আস্তে। বাড়াতো। বহু দূর থেকে আমাকে অ্যাক্টিং বলতে হতো আর ওইখানে বসে শুনতো। এইভাবে শিখিয়েছে, কিন্তু কোনো চরিত্র অভিনয় করিনি আমি, এগুলো শিখিয়েই রাখতো। আচ্ছা, কোনো অভিনয় করে শিখিয়ে রাখতো। এইরকম সময় আমাদের দলে সখারানী দাস বলে একজন অভিনেত্রী, আচ্ছা, উনি একটু বেশি পয়সা অফার পেয়ে পাকিস্তানে, অর্থাৎ তখন পাকিস্তানে একটা যাত্রা দলে চলে গেছে। ছট করে ওরা চলে যাওয়ার জন্য এই জায়গাটা ভ্যাকেন্সি হওয়ার পরে এখানে কাউকে সাজাবার মতো লোক নেই। তখন মাখনবাবু খুব দুশ্চিন্তা করেছে। গুরুমশাই বললেন, তুই চিন্তা করিস না, আমি ম্যানেজ করে নেবো। তখন তো মাখনলাল নটের অনেক কম বয়স। হ্যাঁ, মাখন বয়স তখন 25 বছর। আচ্ছা, মানে তখন সবে উনি মানে দলের দায়িত্ব নিয়ে পেয়েছেন আর কি। পরশমণি বই তো 48 থেকে 50 বই। আচ্ছা, উনি বোধহয় 48-এ জয়েন করেছে মাখনবাবু। হ্যাঁ, আচ্ছা, আমি 47-এ। তা কে করবে তা বলে সতীশ করবে। হ্যাঁ, সতীশ করবে, কেউ বিশ্বাসই করতে পারে না। তার কালীবাবু বলে, কালী ব্যানার্জি বলে একজন অভিনেতা ছিল, খুব পাওয়ারফুল অভিনেতা। চেহারাটা ভালো না বলে তিনি খুব ভালো চরিত্র করতে পারেনি, কিন্তু একটা চরিত্র করে গেছে যেটা অনবদ্য, আজ পর্যন্ত ভাবা যায় না। সেটা হচ্ছিল, আমাদের একটা নাটক ছিল, নাটক নয় অর্থাৎ বাস্তব নাটক নয়, এটা ঘুরিয়ে নাম দিয়েছিল নাটক নয়, নেতাজিকে নিয়ে। আচ্ছা, নেতাজিকে নিয়ে ওই অন্য নাম দিয়ে, নেতাজির নাম ছিল সব্যসাচী, গান্ধীর নাম ছিল বশিষ্ঠ। এই বশিষ্ঠ অর্থাৎ গান্ধী সাজিয়েছিল, অপূর্ব মানানিটা, মানে মনে হয় যেন ওইটাই অরিজিনাল গান্ধী। আচ্ছা, সে আমাকে বলল, তোর ভয় নেই, আমি প্রম্পটিংয়ে থাকবো, আমি খাতা নিয়ে প্রম্পটিংয়ে থাকবো, কিসে জেনে দিয়ে সখারানীর জায়গায় আপনাকে নামতে হলো। মানে অনবদ্য চরিত্র ছিল, যে করবে তারই যশ হবে। সেটা কোন নাটকে? পরশমণি বই মকরী। আচ্ছা, পরশমণিতে মকরী চরিত্রে আপনি প্রথম সুযোগ পেলেন। তারপরে তো ওইটা যখন, ওটাতে আমি শুধু মুখস্থ বলে আসছি, মাথা মুন্ডু বুঝি না, জানি না, কিছু না, কিন্তু ভুল করিনি, চেহারাটা এত সুন্দর ছিল, ওতেই আমার যশ হয়েছে। আচ্ছা, এবং সেটা অভিনয়টা আমি বলি কোথায় করেছি। হ্যাঁ, এটা ইয়াতে বাংলা, পাকিস্তানে ফরিদপুর ডিস্ট্রিক্টে কুড়িগ্রাম বলে একটা জায়গা আছে। কুড়িগ্রাম, হ্যাঁ, কুড়িগ্রাম নাম শুনেছি ওইখানে। কুড়িগ্রাম, হ্যাঁ। আমি নট্য কোম্পানি বাংলাদেশে যাওয়া বন্ধ হলো যে বছর পাসপোর্ট হলো, পাসপোর্ট ডিক্লেয়ার হলো, আমরা এবারে চলে এলাম, আর যাওয়া হয়নি। মানে তার আগে অবধি যাতায়াত শো করা ব্যাপারগুলো বাংলা, মানে পূর্ব পাকিস্তানে হতো। 2 বছর ছিল। হ্যাঁ, যাই হোক, ওইটা যে যশটা হয়েছে, ওটা কিন্তু সরকারি মহল অর্থাৎ কর্তৃপক্ষের চোখ পড়ল, নজরে পড়েছে, পড়ে গেল। এরপরে যখন নতুন নাটক আসছে, তখন অরিজিনাল চরিত্র দিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে এই পৌরাণিক পালাতে যেসব চরিত্রগুলো দেব আসছে, অর্থাৎ কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, এই চরিত্রগুলো আমাকে দিত। আচ্ছা, এখন আমি অল্টারনেট মেয়েও সাজি, ছেলেও সাজি। আচ্ছা, এইভাবে মানে পৌরাণিক পালায় স্বর্গের চরিত্র হলে আপনাকে প্রেফার করা হয় যে আপনাকে সাজাবো। কারণ এর ওই প্লাস পয়েন্ট দেখতে একটু কাজে লাগতো, দেবতারা সুন্দর, আমরা জানি তো। আচ্ছা, যাই হোক, এইভাবেই আমার অভিনয়ের ইয়েটা শুরু হলো। এরপরে যখন একটু বুঝতে শিখলাম, তখন দেখি আমার এই শর্ট ফিগারে বড় কিছু হওয়ার জায়গা নেই। আচ্ছা, মানে তখন বয়সটা 18-20 হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলার জায়গা নেই। গুরুমশাই নিজেও ভাবছি এটা, গুরুমশাই আমার ছেলের মতো হয়ে গেছি আমি তখন গুরুমশাই, আমি ম্যানেজার হবো এটা ভেবে নয়, গুরুমশাইকে ভালোবেসে তার হেল্প করতাম। আচ্ছা, তার হেল্প করতে গিয়ে এই যাত্রাপাটি সে নেমেছে, থাকতে যাবে, এটা গুরুমশাই দেখাতো। আমি বললাম, আপনি বসুন, আমি দেখিয়ে দিয়ে আসি। আমি সব দেখে টেকে এসে গুরুমশাইকে বলতাম, গুরুমশাই ডিস্ট্রিবিউট করে দিই। মানে আপনি একদম সূর্যকুমার দত্তের ডান হাত হয়ে গেছিলেন পুরো, ছায়া হয়ে গেছিলাম। আচ্ছা, মানে সমস্ত কিছুতে মানে ওনাকেই একদম ইয়ে করতেন। উনি ওনার
এটা মাখনবাবুও করেছে, সূর্য গুরুমশাইও করেছে। এই দুটো ভালোবাসা কিরকম পেয়েছি শুনে, কোনো কিছু আমার দ্বারা খারাপ হয়েছে মাখনবাবু করেছে, গুরুমশাই করেছে, যে ওটা সতীশ করেনি, ওটা আমি করেছি। দুজনই এরকম গার্ড দিয়েছে আমাকে। আচ্ছা এটা ভুলবো না, এরকম ভোলা যায় না। আচ্ছা, তা আমি যদি কোনো খারাপ করতাম, গুরুমশাই বলতো ওটা আমি করতে বলেছিলাম। আচ্ছা, এই ধরনের তার একটা ঘটনা বলবো। এই যে আমি করতে বলেছিলাম তার ঘটনা। তাহলে ওই যে আপনাকে নারী চরিত্রও করতে হচ্ছে, পাশাপাশি পুরুষ চরিত্রও করতে হচ্ছে, তাহলে এই অভিনয়ের মধ্যে আপনি কতদিন পর্যন্ত রইলেন ম্যানেজার হওয়ার আগে পর্যন্ত? মানে এই অভিনয়ের ফেজটা কতদিন চলল? আমি যেমন নারী করেছি, পুরুষ করেছি, ওই করতে করতে ম্যানেজারও করেছি প্রথম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অভিনয়ও করছেন, দলও সামলাচ্ছেন। হ্যাঁ, এইটা করেছি। কিন্তু আমি পুরোপুরি অভিনয় ছেড়ে দিয়েছি, শুধু ম্যানেজারই করছি, সেটা এই মুহূর্তে ঠিক বলতে পারবো না। তবে বহুদিন চালিয়েছি। আমি ম্যানেজার করতে করতে অভিনয় করেছি। আর অরিজিনালি ম্যানেজার তো গুরুমশাই ছিল। হ্যাঁ, একদমই তাই। আমি তো তখন কোনো ম্যানেজারটার না, মানে আপনি না, হ্যাঁ, মানে আপনি ওনাকেই মানে হেল্পার, হ্যাঁ, আর পুরোপুরি ওনাকে অ্যাসিস্ট করতেন। হ্যাঁ, ম্যানেজারের খাতায় নামটা প্রকাশ হলো গুরুমশাই চলে যাওয়ার পরে। গুরুমশাই থাকাকালীন দিয়েছিল সহকারী ম্যানেজার, কিন্তু অরিজিনালি ম্যানেজার, জেনারেল ম্যানেজার। আপনাকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি এখন বলুন পরে। আচ্ছা, সেটা তার একটা ইতিহাস আছে। শুরুটা হয় আমাদের দলের একজন ট্রাফিক ম্যানেজার বলতো। ট্রাফিক ম্যানেজার, আচ্ছা। অর্থাৎ দলটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা এবং গানের যাত্রার সময় প্রম্পটিং করা, এই দুটো কাজ ছিল তার। তাকে বলতো ট্রাফিক ম্যানেজার। হ্যাঁ, আচ্ছা। তিনি একটু পাগলাটে ছিল। আচ্ছা। উনি কখনো কখনো ইচ্ছা করে দল থেকে চলে গেল, আবার ওর ইচ্ছা মতো চলে এলো। ওকে সবাই ভালোবাসতো, একটু মজাও করতো। তা এইরকমভাবে একদিন হঠাৎ উনি চলে গেলেন, কাউকে না বলে টলে। দেবেন ভরসাইজ নাকি নাম ছিল ভদ্রলোকে। তা এটা কি করবে, আমাকে দুম করে গুরুমশাই বললো, তুই পারবি ট্রাফিক ম্যানেজার হতে? হ্যাঁ, পারবি? আমি বলে পারবো। আমার এটা পারবো কি পারবো না জানি না, কিন্তু আমি সাহসটা ছিল, অর্থাৎ হ্যাঁ বলতাম, যে চ্যালেঞ্জটা নিয়ে দেখি, তারপরে যা হবে। সেটা এটা আমার ছোটবেলার। আচ্ছা, ছোটবেলার আছে। আচ্ছা, তা পারবি? আমি বলে হ্যাঁ পারবো। ঠিক আছে, তখন আমাদের শো ছিল আপনাদের ওই লাইনে, পান্ডুয়া থেকে একটু ভিতরে ইলসুবা মন্ডলাই। হ্যাঁ, মন্ডলাই, হ্যাঁ, মন্ডলাই একটা গ্রাম ওখানে। হ্যাঁ, ওইখানে শো ছিল। পান্ডুয়া থেকে যেতে হবে, দলটা আছে ব্যান্ডেলে। আচ্ছা, ব্যান্ডেল থেকে পান্ডুয়া যাবে, ওখান থেকে ওদের লোক এসে আমাদের নিয়ে যাবে। আচ্ছা। তা আমি টিকিট কাটলাম। যাত্রা পার্টির কিন্তু মালপত্র কম না, অনেক। একদমই তাই, একদমই। ট্রেনে যেতে গেলে মালের ভাড়া লাগে, কিন্তু যাত্রার মানে 40-45 থেকে আরম্ভ করে আমাদের দল 60 জন ছিল। এই যে টিকিটটা কাটা হয়, এদের যে টিকিটে একাংশে ফ্রিটা পাওয়া যায়, সেটাতে আমাদের মাল উঠে যেত। আচ্ছা, পয়সা দিতে হতো না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তো এত সব জানি না, তা ওইটুকু জেনেছি। জানার পরে টিকিট কাটলাম, মাল বুক হলো, শিল্পীরা ট্রেনে উঠলো, মালটা ট্রেনে উঠলো না। যা, প্রচুর বর্ষা হচ্ছে সেদিন। দুপুর গেল, সকাল গেল, দুপুর গেল, বিকেল গড়িয়ে গেল, মাল গেল না, কোনো ট্রেনে মাল গেল না। এই যে নতুন কাজে নেমেছি, তার প্রথমে এত টেনশন না। ওই কুলির মধ্যে যে একটু হেড থাকে, ওরা বললো, বাবু পয়সা দিয়েছেন? আমার মাল তো এমনি ফ্রি যায়, পয়সা দেবে কেন? ওই পয়সা না দিলে আপনার মাল উঠবে না। পয়সা দেবো কিভাবে? পয়সা দিতেও তো একটা বুদ্ধি দরকার, ঘুষ জানতে হবে তো আগে থেকে। এই কথা সন্ধ্যা হয়ে গেল। আমাদের খুব কপালটা ভালো ছিল, সেটা সেদিন বর্ষার ছিল, গানটা হয়নি, সেটা আমি জানি না, কিন্তু বর্ষাটা হচ্ছে এবং জানি, মালটা যায়নি এটা জানি। টেলিফোন ছিল না তখন, জানি না। তখন আমাকে পুলিশ আবার শিখিয়ে দিল। রাত একটা জিনিস এখন আছে কিনা আমি জানি না, তখন ছিল এই
রেলের যে হেডমাস্টার, ওকে কী বলে, তিনি নাইট ডিউটি করে না, আচ্ছা এএসএমরা করে। আচ্ছা 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 না, হেডমাস্টার যে হেড, তিনি আসলে পাঞ্জাবি, সে রেল কোয়ার্টারে থাকে। আচ্ছা আমাকে বললো আপনি ওর কাছে যান, কোনো অসুবিধা হবে না। আমি ওর কাছে অনেক মানে ব্যান্ডেলের রেলের লোকগুলো থাকে স্টেশন থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে। তো ওইখানে গেছি সন্ধ্যার পরে, গিয়ে আমার অসুবিধাগুলো সব বলেছি, শোয়ের মূল্য কত, একদিন শো না হলে কি হতে পারে, এটা তাকে বুঝিয়েছি। বোঝাবার পরে তিনি বললেন একটা কাগজে লিখে দিন, এইটা দিয়ে দেন। তিনি বললেন এনি ট্রেন মাল তুলে দেবে, অনেক সঙ্গে এটা পয়সা খাওয়া খাওয়ার ব্যাপার না, মালটা তুলে দিল, লিখে দিল। তা ওই কাগজটা দেওয়ার পরে আর ধরফড় করে দিয়ে আমার মাল উঠে গেল, যে মাল চলে এলো ইয়েতে ওইখানে। তা তখন বললো আমাদের কিছু পয়সা দেবেন। আমি বললাম আমার সমস্ত, এটা তো আগে বলতে পারতেন। যাই হোক, আমি পয়সা দেইনি, কুলিকে দিয়েছিলাম। আচ্ছা, কুলিকে দিতে হয় এটা, হ্যাঁ সেটা তো দিতেই হবে, খুশি হয়ে মাল তুলে দেবো। তা চলে এলো, দেখেই মান্ডুয়াতে ইয়া কিন্তু প্যাসেঞ্জার থাকার জন্য ভালো জায়গা, এখন আছে কিনা জানি না, পুরনো সেই জায়গাটা। সেখানে কি আপনারা তখন আমাদের শিল্পীরা সব ওখানে? আচ্ছা আচ্ছা, ওখানেই সব পেয়েছি, যাতে হবে না। এই হলো প্রথম হাতে খড়ি। সেদিন থেকে জানলাম যে পয়সা, মানে ম্যানেজার হিসেবে সতীশ নন্দী প্রথম এই ম্যানেজমেন্টটা করলো এইটা। আচ্ছা, এরপর থেকে দেখা গেল যে তখনকার কিন্তু এই ফারাক্কা ব্রিজ ছিল না, না তখন পার হয়ে গিয়ে আবার উঠতে হতো। এই পার হওয়াটা ছিল একটা মজার, এপারে সরকুকুলি ঘাট, ওপারে মণিহারি ঘাট, আচ্ছা, মাঝখানে ভ্যাসাল। হ্যাঁ, গাড়িটা সন্ধ্যার সময় একবারে দাঁড়াতো, রাতে অন্ধকারে ওই চট পেরিয়ে গিয়ে লঞ্চে উঠতে হতো ভ্যাসালে, ওপারে গিয়ে আবার ট্রেন উঠতে হতো। তখন ওপারে মিটার গেজ, ব্রড গেজ ছিল না। হ্যাঁ, তখন এক পুজোর সময় একই সঙ্গে 3-4টা দল যেত উত্তরবঙ্গে, একই সঙ্গে মালগুলি উঠতো, কিন্তু তখন থেকে আমার মাল আগে যেত, আর পিছনে থাকতো না। আচ্ছা, তার কারণ ওরা যদি দেয় 5 টাকা, আমি 25 টাকা দিয়ে রাখি। মাখন বাবুর এমনই একটা বড় মনের মানুষ ছিল যে আমাকে হিসাব করে টাকা দিত না, খরচা করার জন্য 1 মুঠো টাকা দিয়ে দিত। আর আমি কিন্তু ওই 5 টাকা বাঁচাবো এইভাবে করিনি, আমার কাজটা আগে হবে, যেন সুস্থভাবে ঠিকঠাক হয়ে যায়, টাকার সঙ্গে ব্যাপার না। আমি এইটা কিন্তু চিতপুরে কাজ করলে এই ইয়েটা পেতাম না, অর্থাৎ স্বাধীনতাটা পেতাম না। আচ্ছা, মাখনবাবু এমনই একটা লোক যে একবার বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গিয়ে ডুয়ার্স থেকে আসামে যাওয়ার একটা ব্রিজ ভেঙে গেছে, ট্রেন যাবে না। পুজোতে গান, 3-4টা দল শিলিগুড়ি প্ল্যাটফর্মে সব গড়াগড়ি খাচ্ছে। মাখনবাবু প্লেনে নিয়ে গেল আমাকে গৌহাটি পর্যন্ত, নট্টকুমারীকে। শুধু নট্টকুমারী জয়েন করেছিল। এটা কবে তাও আনুমানিক মানে বলতে পারবেন? আনুমানিক নটি বিনোদিনীর আগে বা নটি অনেক আগে, অনেক আগে। আচ্ছা 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 আচ্ছা, এটা 5-এর দশকে। 5-এর দশকে, আচ্ছা। নটি বিনোদিনী 7-এর দশকে। আচ্ছা, তা এই হলো নট্টকুমারী। তাহলে মানে একটা চ্যালেঞ্জিং ঘটনাকে সামলে নেওয়ার মধ্য দিয়ে আপনার ম্যানেজারের জীবনটা প্রত্যক্ষভাবে শুরু হলো। তো এবার মানে নট্য কোম্পানির মানে যে সমস্ত কালোজয়ী পালাগুলো নট্য কোম্পানি দর্শকদের উপহার দিয়েছে 50-এর দশক থেকে, আপনি তো 2014 পর্যন্ত ছিলেন, তো 50-এর দশক থেকে যে সমস্ত কালোজয়ী পালাগুলো উপহার দিয়েছে, কিছু কিছু পালার কিছু ঘটনা যদি আপনি বলেন, মানে সেই সমস্ত পালার ইম্প্যাক্ট কিরকম ছিল? এক ঐতিহাসিক ঘটনা বলবো, যে নাটকটা, সেই নাটকটার নাম কোহিনূর। কোহিনূর নাটকটা ইতিহাস হয়ে আছে, অথচ ওইটা যখন প্রথম অভিনয় হয়েছে, পরের দিন রাস্তায় চা খেতে লজ্জা পেয়েছি আমরা, এত অপচাষ হয়েছিল। আচ্ছা আচ্ছা, একবারে অভিনয়টা নাটক যখন পড়া হয়েছে তখন কিন্তু বোঝাই যায়নি নাটকটা যশ হবে না। যখন রিহার্সেল হয়েছে তখনও বোঝা যায়নি। নাটকটা ওপেন হলো মানে বজবজের নগেন ঘোষের বাড়িতে। অভিনয় তখন বোধ 2 দিন যাত্রা ছিল আমাদের। কোহিনূরটা ওখানে খোলা হলো। কোহিনূর খোলার পরে পরের দিন যাত্রাপাটি ওখানে রয়েছে, রাস্তায় চা খেতে যেতে পারছে না, অপযশ।
সবাই শিল্পী থেকে আরম্ভ করে মাখনবাবু, গুরুমশাই সবাই মাথায় হাত। অপযশ হলো কেন নাটকটা, খুঁজে পেয়েছেন। তখন গুরুমশাই বললেন যে ব্রজেনবাবুকে ডাকো, নাট্যকার। বলে ব্রজেনবাবুকে ডাকবো তো নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটা কি আগে নিজের ভেবে বলতে হবে তো। হ্যাঁ, সবাই ভার দিয়েছে গুরুমশাইকে, সূর্যকুমার দত্তকে। হ্যাঁ, বলছি দেখো, আমার যতটুকু মনে হয় নাটকের নামটা কোহিনূর, হুম, এবার কপি বলছি এটা, হুম, 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 নাটকটার নাম কোহিনূর, দর্শকের দৃষ্টিভঙ্গি কোহিনূর উপরে, এবং গল্পটা দেখা যাচ্ছে কোহিনূর তার বিয়েটা কেন্দ্র করে গল্প। হুম, হুম, কোহিনূর বিয়েটা কেন্দ্র করে গল্প। নাটকে দেখা যাচ্ছে কোহিনূরের বিয়েটা হয়ে যাওয়ার পরও প্রায় 20 মিনিট নাটক থাকে। ও, তো এই 20 মিনিটই নাটকটাকে ইয়ে করে। অপযশ। আচ্ছা, 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 আচ্ছা। বললো যে মাস্টারমশাইকে ডাকুন, এই নাটকের কোহিনূরের বিয়েটাকে লাস্ট সিনে নিয়ে যান, আর 20 মিনিটটাকে অ্যাডজাস্ট করে আগে নিয়ে আসুন, বা সেরকম ভাবে। ওইখানে আগে নিয়ে আসুন। মাস্টারমশাইকে, ব্রজেনবাবুকে বলা হলো। ব্রজেনবাবু বলে দিলেন যে ঠিক আছে, আমি কথা দিচ্ছি এটা সূর্যবাবু করে নেন, ওনার ইচ্ছা মতো উনি সাজিয়ে নেন। মানে উনি ওনার অনুমতি মতো, দিলেন যে অনুমতি দিলেন। এটা গুরুমশাই করলেন। তারপরে ওই দুটো সিন লাস্টে ছিল, ওইটা আগিয়ে এনে বিয়েটা দিয়ে শেষ হলো। লাস্টে নিল। তারপরে যশটা এত হলো যে কয়েক বছর নাটকটা ছিল, কোহিনূর একটা বিখ্যাত প্রোডাকশন হয়ে গেল। ছিল। এইটা হচ্ছে যে একটা খারাপ নাটকও ভালো হতে পারে তার যে সম্পাদনা করে। হ্যাঁ, সম্পাদনার গুণে খারাপ ইয়েও অনেক ভালো হয়ে জায়গায় চলে যায়। এখানে গুরুমশাই তো গুরুমশাই, তার বিকল্প হয় না। নট্য কোম্পানির আকালের দেশ এবং লোহার জাল, হ্যাঁ, মানে এই দুটো 50-এর দশকে একটা বিখ্যাত প্রোডাকশন সেই সময়ে হয়েছিল। তো এই দুটোর সময় আপনি নট্য কোম্পানিতেই রয়েছেন, তো এই দুটো সম্পর্কে যদি কিছু বলেন। আমি যখন এসেছি তখন নট্যকোম্পানিতে আকালের দেশ চালু হয়ে গেছে, লোহার জাল অনেক পরে আসছে। হ্যাঁ, লোহার জাল পরে এসেছে, মানে আকালের দেশ তখন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো ওই স্বাধীনতার আগেই হয়েছে। আকালের দেশ, দুর্ভিক্ষ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে কেন্দ্র 50 সনের দুর্ভিক্ষকে কেন্দ্র করে। লোহার জাল আকালদের সম্বন্ধে বলতে গেলে তখন নারী চরিত্র ছেলেরা করে। চপল তখন সদ্য এসেছে, চপল ভাদুরী। তা এটা কি ওই লোহার জাল বইতে? লোহার জালে তার আগেই এসেছে। তো তাতে সুজিত পাঠক আর চপল ভাদুরীর একটা জুটি অনবদ্য ছিল। আচ্ছা, তার মানে চপল ভাদুরী কি যাত্রায় এসে নায়ক হিসাবে প্রথম সুজিত পাঠকের সঙ্গেই জুটি বেঁধেছিল? না, চপল এসেছে তারও আগে। চপলের সঙ্গে এই ছবিটা মনে করা কঠিন কোন নাটক এসেছে, তবে বহু পুরনো নাটক থাকতো আগে বললাম। সেই পুরনো নাটকের পুরনো চরিত্রগুলো যারা করে গেছেন সেইগুলো সেকেন্ড টাইমে কোনো অভিনেতা করলে যশ পাওয়া কঠিন। হ্যাঁ, একদমই তাই। ওই যে আগেরটা ছবিটা থাকে, সেটা তো থাকবে। হ্যাঁ, সেইটাকে মুছে দিয়েছিল চপল। এত বড় মাপের অভিনেতা, আচ্ছা, এত বড় মাপের অভিনেতা চপল। অথচ ওর কিন্তু ভাষার দোষ ছিল, এই ভাষার দোষটা কাটিয়েছিল গুরুমশাই। আচ্ছা, আপনি ওই ওই বইতে পাবেন। উচ্চারণের ওনাকে শেখানো কিভাবে বলতে হবে, খুব বড় মাপের অভিনেতা, বড় মাপের। তারপরে 50 দশকের মানে 40 দশকের মানে 50 দশকের ওই সময়টাতে রাজা দেবীদাস, ওই রাজা দেবীদাস নট্য কোম্পানির একটা বিখ্যাত সুজিত পাঠকের অভিনয়। তারপরে নির্মল অধিকারীও তো বোধহয় করেছিলেন। রাজা দেবীদাস নিজে নির্মল অধিকারী করতেন। রাজা দেবীদাসের কথা কিছু বলুন, যে মানে ওই তৎকালীন সময় রাজা দেবীদাসের ওই বইটা কেমন ফেলেছিল, মানে হিট কতটা তার? দেখুন, ওই সে বছরে ব্রজেনবাবুর দুটো নাটক হিট করেছিল, একটা আমাদের দিয়েছিল, একটা দিয়েছিল সপ্তমকে। আচ্ছা, সপ্তমের নাটকটা হিট করেছিল, আমাদের দেবীদাসও হিট করেছিল। তার মধ্যে কম বেশি এগিয়েছিল সপ্তমের নাটকটা। কোনটা? সোনাই দেখি। কিন্তু দুটো নাটকই ভালো হয়েছে, কিন্তু যেহেতু ওরা মহিলা সম্পর্কে গল্প, কাজী নারী কেন্দ্রিক অটোমেটিক ধরে নিয়েছে। আর আমাদের নাটকটা ছিল বলিষ্ঠ নাটক, অর্থাৎ
ওই ঐতিহাসিক নাটক যেরকম আরে বাপরে 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 বাপ, 7টা ভাইয়ের গল্প, হুম ভূঁইয়াদের হুম হুম গল্পটা, ভূঁইয়াদের হুম 7 ভাই। ওই নাটকের সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলা হয় তাহলে ফণী ভট্টাচার্যের অভিনয়। আচ্ছা, ফণী ভট্টাচার্যের এত দাপুটে অভিনয়। ফণী ভট্টাচার্য বলতে আপনি ফণী রানীর কথা হ্যাঁ, বলছেন? ফণী রানী, একজন পুরুষ ফণীবাবু আছে, হ্যাঁ, সে ফণী গাঙ্গুলি। হ্যাঁ, এও বোধহয় বামুন। এই ফণী ভট্টাচার্য ফণী রানী ছিলেন, পরে ফণী ভট্টাচার্য হিসেবে অভিনয় করেছেন। হ্যাঁ, যাই হোক, এর অভিনয় আমার জীবনের একটা উল্লেখযোগ্য। দুটোর চরিত্র উনি করে গেছেন। একটা করে গেছেন মহাভারত রামায়ণের গল্পতে মন্থরা, মহিষী কৈকেয়ীতে। হয়েছে কৈকেয়ী, আর একটা দেবীদাসের ওই 7 ছেলের মা। এইগুলো খুব দাগ কেটে আছে, কোনো কোনো কথা এলে এটা গুনি আমার মনে কাটে। এছাড়া সবটি ভালো, কোনটা খারাপ বলবো কোনটা ভালো বলবো সেটাই, এটা গুছিয়ে বলা মুশকিল। সেটাই। রাজা দেবীদাসে তো চপল রানী অভিনয় করেছিলেন। রাজা দেবীদাস দিয়ে ওনার যে ইয়েটা শুরু হলো, তো রাজা দেবীদাস দিয়ে ওনার বোধহয় শুরু হলো। হ্যাঁ বলুন। প্রথম কথা হলো যে তুলসী বাবু বলে একজন দালাল ছিলেন, তিনি নট্ট কোম্পানির মাখনবাবুর আগের প্রজন্মে আর কি। তার সঙ্গে দেখা যে তোমরা এখানে, বলে আমরা তো কলকাতা আছি, বলে জানি না তো, বলে জানেন না আমাদের অনেকদিন ধরে আছি, আমাদের বাংলাদেশে আমরা যাওয়া হয় না, পাকিস্তানে যাওয়া হয় না, তাহলে গান টান করো না, বলে করি তো। কিন্তু এই সবগুলো তো আমাদের ছোটবেলা, আমি যেটা বলছি, হ্যাঁ বুঝতে পেরেছি, এগুলি মনে রেখে বলার মতো না। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি মাখনবাবুর কাছ থেকে শোনা কথা। হ্যাঁ আচ্ছা, তখন ও বললো ওই কলকাতায় তখন কতগুলি গান হতো, লোহাপট্টি, সোনাপট্টি, রাস্তায় বড় বাজারের বিভিন্ন পট্টিগুলোতে তখন যাত্রা। আচ্ছা, গলিতে গলি বটুকানা বাজার গান হতো। এগুলো তো তোমার তো শোনা কথা। হ্যাঁ হ্যাঁ, আমি তো না। আচ্ছা, সেটা একটা গলিতে গানের, মানে তখন 60-এর দশকের আগে পর্যন্ত যাত্রার ব্যাপারটাই তো ছিল জমিদারের নাট মন্দির আর বিভিন্ন বাজার, এই সমস্ত জায়গাতেই মেনলি যাত্রাটা তখন বেশি হতো। যাত্রাকে সমাজে এনে দেওয়ার পিছনে প্রবোধবন্ধু অধিকারী 100 ভাগই নট্ট কোম্পানি, 100 ভাগ, এবং তার দ্বিমত নেই। হ্যাঁ, আর আমি অস্বীকার করবো না, আনন্দবাজার, প্রবোধবন্ধু অধিকারী আর বাংলা নট্ট নাগরিক সমাজের মধ্যে তুলে ধরলো, কলকাতার তথাকথিত নাগরিক সমাজের কাছে যাত্রাকে তুলে ধরার জন্য ওনার অবদান আছে। যেটা ধরুন আপনি কিন্তু একই প্রোডাকশনের মাল পাড়ার দোকানেও পাবেন, বিগ বাজারেও পাবেন, হ্যাঁ দুজনে পাবেন, একদম একদম একই জিনিস, হ্যাঁ, কিন্তু পাড়ার দিয়ে আপনি কিনবেন না। হ্যাঁ ঠিক, বিগ বাজার থেকে কিনবে, ঠিক, বিগ বাজার কিনলেই তার ওজনটা বেড়ে গেল। হ্যাঁ, তদ্রুপই নট্ট কোম্পানিটা ওজনটা বাড়িয়ে দিল, কিন্তু মাখনবাবুর তার রুচিটাই এমন ছিল যে কলকাতার মধ্যে মাখনবাবুর দুটো রুচির কথা বলবো। একটা হচ্ছে মাখনবাবু মিষ্টি খেতে খুব ভালোবাসে। মিষ্টি কোন দোকানে খায় আপনি জানেন কি? নকুরের সন্দেশ, গাঙ্গুরামের রসগোল্লা। উনি নাকি নকুরের সন্দেশ অর্ডার দিয়ে বানিয়ে নায়কদের দিতেন। হ্যাঁ, মানে রথের সময় বা পয়লা বৈশাখে ওনার একটা রেওয়াজ ছিল, বিজয়া দশমীতে। আচ্ছা আচ্ছা, উনি অর্ডার দিতেন সন্দেশের সাইজ, মানে 10 টাকা 15 টাকা 20 টাকা এইভাবে না, উনি একটা সন্দেশ হাতে ধরে বলতো এই সাইজটা করবেন, মানে উনি মাপ দেখিয়ে দিতেন, এই সাইজটা করবেন। আমরা করি 10 টাকার কোনটা, আচ্ছা এর চেয়ে বড় 15 টাকার কোনটা, উনি এর কোনো সাক্ষী নেই, তখন আর কোনো সাক্ষী নেই সেই। আচ্ছা, এখনো গাঙ্গুরামে যদি যান বা নকুরে যান, মাখনবাবুকে তারা খুব ভালো চেনে, তারা আরও চেনে মাখনবাবুর আগেই, তার মন মতো না হলে পরে সেই। যাই হোক, তা সেই মাখনবাবুর কি বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম। তা যেটা চিতপুরে আমাদের সহ্য করতে পারতো না, ওই একটা লোহাপট্টিতে গান করে দিল, ওই গানটা হওয়ার পরই ছড়িয়ে গেল। ওটা কি নাটক ছিল লোহাপট্টিতে যেটার কথা আপনি বলছেন? তখন আমার মনে পড়ছে না, মনে হয় দেবতার গ্রাস বা
সমাজে বলি না, দেবতার কাজ জাতি হবে। আচ্ছা 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 আচ্ছা। তখন অমিয় বসু খুব ফুল ফর্মে। অমিয় বসুর অভিনয় তো এখনকার কারোর সঙ্গে মিলবে না, আর দাপুট অভিনেতা ছিল। আচ্ছা, তা এই যে শুরু হলো পরিচিত হওয়া, এটা কিন্তু মুখে 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 যে নট্য কোম্পানি এই দল, হ্যাঁ ভালো গান করছে। হ্যাঁ, নট্য কোম্পানির যে মানে যশ প্রতিষ্ঠার জায়গাটা আপনি বলছিলেন, হ্যাঁ যশ ওই প্রতিষ্ঠা, লোহাপট্টিতে গানের পর থেকেই নট্য কোম্পানির নামটা ইয়ে হয়ে গেল। যেটা হতো সেটা হচ্ছে যে নট্য কোম্পানি টিকিট ছেলের গানটা আনার 90% নট্য কোম্পানির অবদান। আমি মানে আপনি বলতে চাইছেন ছেলের যাত্রা, ছেলের যাত্রা যেটা বলছিলাম, যাত্রাকে জাতে তোলা, অর্থাৎ ওই একটু আগে বললাম যে বিগ বাজারে কেনা আর পাড়ার দোকানে কেনা, সেই রকমই যাত্রার থেকেই সবই ঠিক আছে, কিন্তু বিগ বাজারের থেকে বেরোলে যে ডিমান্ডটা হতো, মানে যে ওজনটা হতো, সেইটা কিন্তু এনে দিয়েছে মাখন বাবু। আচ্ছা, তার কারণ বলছি, কলকাতার কোনো যাত্রাপাড়ির স্বপ্নও ভাবেনি যে কলকাতার থিয়েটার হলে যাত্রা হতে পারে। সেটা মাখন নাট্য করে দেখিয়েছে, নাট্য করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এবং কলকাতার মধ্যে সবচেয়ে দামি থিয়েটার হল কলামন্দির। সেই কলামন্দিরে কিন্তু মাখন নাট্য শুধু সই করেনি, নাটকের রিহার্সাল করেছে 1 মাস 1.5 মাস ভাড়া নিয়ে। হ্যাঁ, 1 মাস 1.5 মাস ভাড়া নিয়ে কলামন্দিরে রিহার্সাল চালিয়েছে। এটা মাখন বাবু করেছে, স্টারেও করেছে, মহাজাতি সদনেও করেছে। এখানে এইটা করার জন্য নট্যমণি লেভেলটাই বেরিয়ে গেছে, যাত্রা জগতের লেভেলটা বেরিয়ে গেছে। অবশ্যই অবশ্যই। এবং তার দেখা দেখি সমস্ত যাত্রাদল করেছে কাজ। হ্যাঁ হ্যাঁ, কাজে প্রতিটি মুখপাত্র মাহলাল নট্য, অথবা ঊর্ধ্বগামীর দিকে যাত্রাকে। আচ্ছা আচ্ছা, এটা ধরুন যাত্রা রেট আপনি, হ্যাঁ রেটের কথাটা আমি বলছিলাম আপনাকে, যে আপনি আপনার এতদিনের জীবনে নট্য কোম্পানির রেটটা কোথা থেকে কোথায় যেতে দেখেছেন? মানে নটি বিনোদিনী আগে একরকম, নটি বিনোদিনীর পর থেকে যে পরিবর্তনটা যে দ্রুত গতিতে ঊর্ধ্বমুখী হলো, সেই ব্যাপারটা যদি একটুখানি বলেন। নট্য কোম্পানির রেট নটি বিনোদিনীর আগে কেমন? রেট বাড়াবার পিছনে ধরুন চাহিদার উপরে রেট বাড়ে, ব্যবসা মানে যে কোনো ব্যবসা চাহিদার উপর রেট বাড়ে। আর একটা হয় যে পোস্ট কার্ডের কখনো রেট বাড়ে না, একই থাকে। কিন্তু ব্যবসার অন্যান্য ব্যবসা কিন্তু চাহিদার উপর রেট বাড়ে। তাই যাত্রাটাও ঠিক সেই রকমই বলতে পারেন। যা 300 টাকা, দেখা গেল যে আমার মাসে কোনো ডেট নাই, একটা ডেট আছে মাত্র, তা আমার 1 মাস হাতে আছে, তাহলে যে একটা ডেট একটা করে দিতে পারি, কিন্তু আপনার কিন্তু এই টাকায় হবে না, এত টাকা লাগবে। এইভাবে কিন্তু রেটটা বাড়ে, বিশেষ করে আমি নট্য কোম্পানি যেটা দেখেছি। আচ্ছা, অসততার মধ্যে না, এরকম ধরুন আমি মানে বলতে চাইছি যে নটি বিনোদিনীর আগে নট্য কোম্পানি কত টাকা পেতো আপনি, মানে বিভিন্ন যাত্রা? আমি যাত্রায় যখন এসেছি, এসেছেন, তখন যাত্রার রেট ছিল 300 টাকা পার ডে, একদিন, দুদিনে 500 টাকা। মানে নট্যও পেতো, অন্য দল মানে অন্য দল কি পেতো আমি জানি না, নট্য পেতো 300 টাকা, আরো পেতো কম তারে। নট্য কোম্পানিতে যখন আমি এসেছি তখন একদিন 300, দুদিন 500। চাল মাছটা ফ্রি দিত, চাল মাছটা ইয়ে থেকে দিত, যাত্রা কমিটি দিত, কিন্তু টাকা দিত দুদিন 500, একদিন 300। আচ্ছা, হয়তো 600 হতো, 700 হতো, এর মধ্যে মানে 1000 টাকাও না এইখানে ছিল। তখন গ্রামের যাত্রাগুলো হতো, যাত্রা পার্টির জন্য আলাদা একটা পুকুর থাকতো, মাছ জিয়ে রাখতো। এটা যাত্রা যখন হবে তখন এই মাছ যাত্রা পার্টিকে দেবে। আর গ্রামের মানুষের প্রতিটি ঘরে ঘরে অতিথি আসতো যাত্রার দিন যাত্রা দেখতে, মানে একটা উৎসবের মতো উৎসবে। আচ্ছা, সেটা কিন্তু ছিল তখন। এখন আবার ঘুরে ফিরে শুনেছি, আমি আর দেখি না, শুনেছি এখন যে যাত্রাটা হচ্ছে এখন নাকি ফ্রি গান হচ্ছে, সব টিকিট সেল উঠে গেছে। টিকিট সেল উঠে যাওয়া মানেই যাত্রার সেই মানের স্ট্যান্ডার্ড উপরে গেছে। আর যাত্রার সবচেয়ে বড় অভাব, এখন সবচেয়ে বড় অভাব নাট্যকারের নাই। যারা নাটক লেখে তারা নাট্যকার, কিন্তু সে একটা ব্রজনবাবু নেই, একটা সে তো আর হবে না। একটা লাস্টে এখন আছে একজন, মোটামুটি আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে উৎপল রায়।
তার নাটকের সমাজে, আর আমার এই কথাটা শুনে হয়তো যারা সদ্য নাট্যকার এখনকার তারা না দেখুন এই কথাটা তো ধ্রুব সত্যি, কারণ ব্রজেন্দ্র কুমার দেও আর একটা হবে না, ভৈরব গাঙ্গুলি আর একটা হবে না, সত্যপ্রকাশ দত্ত আর একটা হবে না। এইটাতে খারাপ বা ভালোর কোনো জায়গা নেই, এটা তো সত্যি সত্যিই থাকবে। নাট্যকারের এখন অভাব, এই কথাটা তো সত্যি যে শিল্পী কিন্তু কম বেশি আছে, এই শিল্পী তৈরি হওয়ার জন্য নাটক চাই, নাটক হলে শিল্পী তৈরি হয়। আচ্ছা ঠিক, এই কথাটাও ঠিক। তো 60-এর দশকের মানে থেকে নট্য কোম্পানির জয়যাত্রাটা আরও ঊর্ধ্বমুখী শুরু হলো। তো ওই 60-এর দশকের মাঝামাঝি বেশ থেকে 70 দশকের শুরু পর্যন্ত বেশ কয়েকটা জনপ্রিয় পালা নট্য কোম্পানি উপহার দিয়েছে। তার মধ্যে মহীয়সী কৈকেয়ী, তারপর ওদিকে বিদ্যাসাগর, তারপর রামকৃষ্ণ সারদামণি, বিন্দুর ছেলে, এই সময়টা হলো। তারপরে যখন নট্য কোম্পানি বৈকুণ্ঠ যাত্রা সমাজ খুললো, এইটা মানে কারণটা কি যে বৈকুণ্ঠ যাত্রা সমাজ তারা কেন মনে করলো 2 নম্বর দলটা? সেটা কি নারী অভিনেত্রী নিয়ে অভিনয় করাবে বলে? ঠিকই ধরেছেন, এইটা ভালো, একবারে বাস্তব সত্য জিজ্ঞাসা করলেন। মানে দল তো তাদের একটা ছিল। নট্য কোম্পানিতে মহিলা কেউই চায়নি, বিশেষ করে গুরুমশাই। আমি যতদূর জানি যে সূর্যকুমার দত্ত স্ট্রিক্টলি মানা ছিল যে মহিলা নিয়ে অভিনয় করা যাবে না, তারা যাত্রার অভিনয় সেই অর্থে করতে পারবে না। সূর্যকুমার দত্তকে মাহবুব মামা ডাকতেন, মামা ডাকতেন এই জন্য কারণ মামা বাড়ি পাশে, দূর সম্পর্কের কোনো মানে সম্পর্ক রিলেশন না, কিন্তু মানে ওনার মায়ের ভাইয়ের মতনই ছিলেন উনি। তাকে ভীষণ সম্মান দিয়ে মাখামবাবু বললো ঠিক আছে তাহলে আমি নাট্যকর্মীতে মহিলা করবো না, মহিলার জন্য একটা আলাদা দল করো। কাজেই ওই ওনার বৈকুণ্ঠ নামটাকে রেখে বৈকুণ্ঠ সঙ্গীত সমাজ নট্য কোম্পানিটা, আর বৈকুণ্ঠ যাত্রা সমাজ নাম দিয়ে উনি নট্য কোম্পানি 2 নম্বর দল খুললেন। তো সেই দলে প্রথম মহিলা হিসেবে মানে থিয়েটার এবং ফিল্ম থেকে শিপ্রা মিত্রকে নিয়ে আসা হলো, আর ছন্দা চ্যাটার্জি তার সঙ্গে, প্রতিঘাতিনী সতী, ওটা দিয়ে বৈকুণ্ঠ যাত্রা সমাজ ওপেন হলো। ঠিকই বলেছেন। প্রতিঘাতিনী সতী আর বোধহয় সেই বছর বোধহয় মহাবিপ্লবী অরবিন্দ বোধহয় ছিল তারপরে তো বাঁচতে চেয়েছিলাম হলো অরুণ দাশগুপ্ত করলেন। প্রতিঘাতিনী সতী প্রথম বছর হলো, আর মহাবিপ্লবী অরবিন্দ তো বোধহয় হয়েছিল ইয়েতেই। হ্যাঁ, তারপরে প্রতিঘাতী ওখানে তখনই আমার যতটুকু মনে পড়ে তখনই বোধহয় বীণা এসেছিল। হ্যাঁ, ওই তো বীণা দাশগুপ্ত ওই বাঁচতে চেয়েছিলামতেই ওই ইয়েতেই এসেছিল। বেগম আসমান তারা বীণা ছিল, ওই বেগম আসমান তারা হলো, সেটাতেই বীণা চক্রবর্তী প্রথম নট্যতে ঢুকলো। অনেক কিছু জানেন, ঠিকই আছে। তো ওই মানে ওই নারী অভিনেত্রী নিয়ে করবে এই দ্বন্দ্ব থেকেই মাখনলাল নট্য 2 নম্বর দলটা চালু করলেন। তো তারপরে এই সময়টাতে একটা টালমাটাল অবস্থা নট্য কোম্পানির যাচ্ছিল, মানে এই 60-এর দশকের একদম শেষ দিকটাতে। ব্যাপারটা হয়েছে ঠিক ওই সময়টায় দুটো কারণ ছিল। 1 নম্বর প্রধান কারণ ছিল নকশাল আন্দোলনটা শুরু হয়েছিল। ওইটা কিন্তু আমাদের আরো ক্ষতি করে, যাত্রা জগতেই ক্ষতি করেছে, মাহবুব তো সর্বশান্ত হয়ে গেল। ওই নকশাল আন্দোলনের সময় যাত্রার ব্যবসাকে ক্ষতি করেছে, আর সবচেয়ে বড় ক্ষতি নট্যমণি হয়েছে, কারণ দুটো দল করেছে। সেইটা কিন্তু মানে ব্রেক করে নটি বিনোদিনী হওয়ার পর থেকে। হ্যাঁ, এবার নটি বিনোদিনীতে যাবো, তার আগে এই যে 71 কমল মিত্র এলেন, কমল মিত্র অভিনয় করলেন রামকৃষ্ণ সারদামণি, এবং বিন্দু ছেলেতে কমল মিত্র ছিলেন। এই দুটো যাত্রাতে উনি করেছেন, 1 বছরই ছিলেন। আর ওই বছর বোধহয় রাবণকে নিয়ে কংসকে নিয়ে একটা যাত্রা ছিল, সেটা হয়তো কম বেশি শো হয়েছে, কিন্তু মেনলি রামকৃষ্ণ সারদামণি আর বিন্দুর ছেলেই হয়েছিল। তো এরপর মাখনলাল নট্য কোম্পানিতে মহিলা অভিনেত্রীকে আনলেন, এবং সেই মহিলা অভিনেত্রী জ্যোৎস্না দত্তকে দিয়েই নট্য কোম্পানিতে মহিলা অভিনেত্রীর যাত্রাটাও শুরু হলো, গঙ্গা থেকে বুড়ি গঙ্গা। আমরা বলি তাই, কিন্তু আর একটি ভদ্রমহিলা ছিল। যাই হোক, না আমি নট্য কোম্পানির মেন দলের কথা বলছি, বৈকুণ্ঠ যাত্রা সমাজের কথা বলছি। জ্যোৎস্না দত্তই মানে প্রথম মহিলা অভিনেত্রী নট্য কোম্পানি দলে। তারপর আধারের মুসাফির থেকে বোধহয় বীণা দাশগুপ্ত তখন নট্য কোম্পানিতে তখন ওই দলটা বন্ধ করে বন্ধ করে দিয়ে তাকে নিয়ে এলো এখানে। হ্যাঁ, ওরা 72 সালে ওটা অরুণ দাশগুপ্তের সঙ্গে নিয়ে এলো। তো এইবার অরুণ দাশগুপ্তের কথা যখন এলো, তো অরুণ দাশগুপ্তকে আপনি মানে কেমন দেখেছেন? মানে ওনার মানে সূর্যকুমার দত্তের পরে অরুণ দাশগুপ্তের হাতেই মানে পরিচালনার ভারটা এসেছিল, তার আগে মহেন্দ্র গুপ্ত কিছুদিন ছিলেন। অরুণ দাশগুপ্ত নাটকটা ভালো বুঝতেন এবং এডিটিংটাও ভালো করতেন।
ডাইরেকশনটা আরও ভালো করতেন। কাজে সব মিলিয়ে অভিনয়ের বেশিরভাগটাই ওনার ভালো। একটা নাটক যশের দিকে নেওয়ার জন্য যে যে গুণগুলি থাকা দরকার সবগুলোই অরুণ দাশগুপ্তের ছিল, যেটা পরবর্তী আমি শুনেছি আমাদের তো এখানে যে ক বছর ছিল তার ডাইরেকশনে। না, প্রথমে তো 3-4 বছর ছিল এসে, তারপরে 1 বছর জনতায় গেছিল, দিয়ে আবার 2 নম্বর দলে এসে জয়েন করলো, তারপর থেকে তো একদম 77 পর্যন্ত রইলো, অচল পয়সার ইয়ে পর্যন্ত। তা আমি ওনাকে দেবো যে উনি যত বড় মাপের অভিনেতা তার চেয়ে বেশি ভালো উনি ডাইরেক্টর। তার মানে আপনি বলছেন অভিনেতার থেকেও আপনি নির্দেশক অরুণ দাশগুপ্তকে এগিয়ে রাখছেন, বড় স্থান দেবো আমি। আচ্ছা, তার এবার নির্দেশনার কথা যখন আসছে, তার আগে নট্যতে মহেন্দ্র গুপ্ত কয়েক বছর কাজ করে, মহেন্দ্র গুপ্তকে আপনি দেখেছেন সামনে থেকে এবং তারও ডিরেকশন দেখেছেন। তাকে মাপার মতো আমার ক্ষমতা নেই, এত বড় মাপের অভিনেতা, বাবারে বাবা। উনি ওই কি বলবো, সবটাই উনি 100 ভাগ। হ্যাঁ, ওনার ডাইরেকশনের মধ্যে কিছু অন্য জগৎ ছিল, মেঠোটা কম ছিল। মানে উনি ওই থিয়েট্রিক্যাল ব্যাপারটাকে বেশি গুরুত্ব মেঠোটা কম ছিল, কিন্তু অনবদ্য। আর অরুণ দাশগুপ্তের ডাইরেকশন ছিল মেঠোটা মিলিয়ে। আচ্ছা, মানে উনি মাটির ইয়েটাকে ভালো বুঝতেন এবং তাদেরকে গুরুত্ব দিয়ে উনি সেইভাবে ইয়ে করেছেন। আর অভিনেতা হিসেবে যদি বলেন তাহলে মহেন্দ্র গুপ্তের জায়গায় আমি কাউকে জায়গা দিতে পারি না, সে তো জায়গা দেওয়া যায়ও না। তো এবার 70 দশকের কথা নট্য কোম্পানির বললে, 70 দশকে নট্য কোম্পানির মানে বিখ্যাত প্রযোজনাগুলো 70 দশকে হয়েছে, তার মধ্যে নট্য কোম্পানির যে জয়টা মানে গগনচুম্বী হলো সেটা হচ্ছে নটি বিনোদিনী দিয়ে। কারণ একটা টালমাটাল পরিস্থিতিকে নট্য কোম্পানি সেখান থেকে বেরিয়ে এলো নটি বিনোদিনী। নটি বিনোদিনী শুধু নাটক নয়, একটা গ্রন্থ, একদমই তাই। আর আর্থিক দিক দিয়ে এগিয়ে দিয়েছে অচল পয়সা। না, নটি বিনোদিনী থেকে নাকি দলের রেট অনেকটাই বেড়ে গেছিল। অচল পয়সার সময় একবার শিকারে চলে গেছে, একটা ডেট পাওয়া মানে বলতো লটারি পাওয়া, নট্যমণি ডেট পাওয়া বলে লটারি পেয়েছে, এই একটা চলে গেছিল। আচ্ছা, তো নটি বিনোদিনীর কথা যখন এলো, এই তো নটি বিনোদিনী মানে যখন পারফর্ম হচ্ছে বিভিন্ন আসরে নটি বিনোদিনীর যশ ছড়িয়ে পড়েছে এবং সেই সময় আসাম, কাছাড়, ত্রিপুরাতে যাত্রা দলগুলো প্রচুর শো করতো। তো নট্য কোম্পানির নটি বিনোদিনীর সম্পর্কে যদি কিছু ঘটনা বলেন, যে কোনো বিশেষ ঘটনা, যে নটি বিনোদিনী বিশেষ ঘটনা বলতে কি বলবো, কোনটা দিক দিয়ে বলবো আমি জানি না। যদি নাটক সম্বন্ধে বলেন তাহলে নাটক, সে নটি বিনোদিনীকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আপনি স্পেসিফিক যদি কোনো বিশেষ যদি কিছুকে যদি তুলে ধরেন। নাটকটা যখন পড়ছিল, ব্রজেনবাবু যখন নাটকটা পড়ছিল, গুরুমশাই তখন অলরেডি যাত্রার জগৎ থেকে, তখন উনি অবসর। কিন্তু নটি বিনোদিনী নাটকটা যখন পড়েছেন উনি ছিলেন। নাটকটা পড়ার পরে মাকুমবাবুর সঙ্গে উনি আশা করেছিলেন যে আর্টিস্টদের কাছ থেকে 50% যদি পাওয়া যায় তাহলেই নাটক দাঁড়িয়ে যাবে। এটাই সত্য। আর মাকুমবাবুর একটুখানি নাটকের যখন চরিত্রগুলো ডিস্ট্রিবিউট করে তখন একটু কারসাজি করেছিল, নাটকের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ভালো হওয়ার স্বার্থে। কারণ ওই রামকৃষ্ণের চরিত্রটা নিয়ে একটু গন্ডগোল ছিল মাখনলাল নট্ট আর অরুণ দাশগুপ্তের মধ্যে। মাখনবাবু চেয়েছিলেন যে দীপেন চ্যাটার্জি করুক, কিন্তু অরুণ দাশগুপ্ত চান না। মাখনবাবু যা বলছে, যা বলবে, আমি বলতে গেলে তো একই আসবে, কারণ আলাদা কিছু আসবে না। সেই বীণা দাশগুপ্তার যাত্রায় প্রতিষ্ঠা, এক অর্থে বলতে গেলে নটি বিনোদিনী তাকে সর্বোচ্চ খ্যাতি দিল প্রথম পর্যায়ে। সেই সময় বীণা দাশগুপ্তার স্টারডামটা আপনি কেমন দেখেছিলেন ওই নটি বিনোদিনী যখন হিট করে গেল? তারপর বীণা দাশগুপ্তা নট্য কোম্পানিতে, মানে বীণা দাশগুপ্তার ইয়েটা কেমন ছিল? না, বীণা দাশগুপ্ত সবসময় ভালো মানুষ ছিল। আমি মানে ওনার ব্যক্তি মানুষটার কথা বলছি না, মানে এই বিনোদিনী করে উনি তো একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেলেন। তারপরে বীণা দাশগুপ্তার যে স্টারডাম, মানে তার যে একটা হিরোইক সত্তা যে তৈরি হলো নটি বিনোদিনীর পরে, সেইটা কিরকম দেখেছেন দলে, মানে নটি বিনোদিনী যখন পরবর্তী বছরগুলোতে যখন চলছে? ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, তবে আমি যেটুকু বুঝেছি তার উত্তর দিয়েছি। যে মানুষ একটা যশের শিখরে গেলে যে সে মানসিক পরিবর্তন, তার দিমাগ বলুন বা অহংকার বলুন, সেই সব ওনার কিছুই ছিল না, কোনোদিনই ছিল না। অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন
এবং মাখন বাবুর সঙ্গে তো কর্মচারী মালিকের মতোই ছিল না, দাদা বোনের সম্পর্ক ছিল এবং ওনার বাড়ির সাথেও খুব ভালো ভালো সম্পর্ক। সম্পর্ক। এখনো বাড়ির মেয়েরা পিসি ডাকে, ওই বাড়ির ছেলেরা মেয়েরা পিসি ডাকে। অবশ্যই অবশ্যই। বীণা দাশগুপ্ত দিদি টিদি এবং উনি তো নিজের গলার সেই বিয়ের হার খুলেও দিয়েছিলেন। ছোট ইতিহাস ও সব ভোলা যায় না, এটা মানুষ সেই মানে উনি তো যাত্রালক্ষ্মী শুধু অভিনয়ের জন্য না, এই যে তার যে ত্যাগ শিক্ষার কত পৃথিবীতে নাই। তাহলে উনি বীণা দাশগুপ্তর জীবনী যেটুকু শুনেছি, ও খুব কষ্টে বড় হয়েছে। হ্যাঁ সে তো আমি জানি, সে তো ওনাকে নিয়ে আমি কাজ করেছি। তো নট্য কোম্পানি, নটি বিনোদিনীতে নট্য কোম্পানি একদম একটা অন্য জায়গায় পৌঁছে গেল সব দিক থেকে। তারপর নট্য কোম্পানিকে আর মানে জনপ্রিয়তার কথার থেকে আর নট্য কোম্পানিকে কেউ বিট করতে পারেনি। তো তারপরে পরের বছরই হলো মা মাটি মানুষ, 74 সালে, 1974 সালে মা মাটি মানুষ, গন্না বেগম এবং ভারত পথিক রাজা রামমোহন, 3টে বই ছিল সে বছরে। তো মা মাটি মানুষের কথা যদি কিছু বলেন, মানে মা মাটি মানুষ, মা মাটি মানুষ আমাদের ব্রজেন ভৈরববাবু প্রথম এলেন, কিন্তু মাখন বাবুর নেওয়ার ইচ্ছে ছিল না। মানে মাখনলাল নট চাননি প্রথমে মা মাটি মানুষকে ইয়ে করতে না। তা অরুণবাবু মাখন বাবুকে খুব ভীষণ ক্লোজ বন্ধু অরুণবাবু বারবার অনুরোধ করার পরে বললো যে আপনি না নাটকটা একবার শোনেন, একবার শোনেন। তা আমাদের অফিস ঘর ছিল পাটি পাতা, অর্থাৎ জমি পাটি পাতা। তা মাখন বাবু ওই হাঁটু মুড়ে বসে, এইভাবে না, হাঁটু মুড়ে যাও বাথরুমে যেরকম বসে শুনছিল। তা যখন নাটকটা অর্ধেক হয়ে শোনা হলো, তখন মাখন বাবু আর ওভাবে নেই, আমার মতো বসে পড়েছে। আচ্ছা, তার ভালো লাগার জন্য। আচ্ছা। তখন নাটক শেষ হওয়ার পরে ওকে ডেকে মাখনবাবু বলবে আপনি নাটকটা রেখে দেন। মাখনবাবু শুধু একদম শিক্ষিত যাত্রা মালিকই ছিলেন না, নাটক বোঝার ক্ষমতা ছিল। এইভাবে নাটকটা শুরু মা মাটি মানুষের। তারপরে তো ভৈরববাবু মাখনবাবু বন্ধুর মতো হয়ে গেলেন, খুবই ক্লোজ বন্ধু হয়ে গেলেন। মা মাটি মানুষ থেকে ভৈরব গাঙ্গুলি নট্য কোম্পানির সঙ্গে যুক্ত হলেন। মাখনবাবু খুব গুণের আদর দিত, গুণবান গুণ জিনিসে ভালো জিনিসে খুব আদর দিতেন। মানে উনি কোনোদিন পয়সার পেছনে কার্পণ্য করেনি, সঠিক জিনিসটা এবং মানে আমার চাই তো চাই, সেটাকে উনি যথেষ্ট থেকে বেশি মূল্য চাই, এটা কিন্তু একবার 100 সত্য। হ্যাঁ, অত্যন্ত জেদি ছিলেন। এবং আমি এটাও পড়েছি যে অচল পয়সার জন্য উনি মানে 3 গুণ টাকা দিয়ে উনি অচল পয়সা বই নিয়েছিলেন। অচল পয়সা বই লেখা নিয়ে অনেক ইতিহাস আমাদের আছে। হ্যাঁ সে তো পড়েছি বইতে। আমি আর মাখনবাবু কত মশার কামড় খেয়ে সারা রাত বিটি রোডে দাঁড়িয়েছিলেন আপনারা। পরিতোষ বলে একটা ছেলে আছে, তাকে নিয়ে দিয়ে ভোরবেলা বই লেখা হলে তখন মাখনবাবু একটা কথা লিখেছেন আমার সম্বন্ধে, ওটা ওনার আমাকে ভালোবাসেন বলে লিখেছেন আমি ধরে নেব, কিন্তু বাস্তবে খুব মিথ্যা না, যে এই দলটার জন্য আমরা দুজনে মিলে অবশ্যই অবশ্যই আপনার যেভাবে অনেক ভালো মন্দ, এমন কিছু মন্দ কথা আছে জীবনে আমি কাউকে বলতে পারবো না। হ্যাঁ সে তো ঠিকই, সে তো কিছু কথা থাকে যেগুলো বলা যায় না, সেটা মাখনবাবু আর আমি জানি। আচ্ছা, তো সেই রকম একটা ক্লোজ ব্যবসা ক্ষেত্র হয়েছিল। একদমই তাই। তো সেটা তো আর বলা যাবে না। তারপরে এই মামাটি মানুষ হলো, তারপরে এই সময়ে প্রায় 4-5 বছর একটানা নটি বিনোদিনী চলেছে, যতদিন বীণা দাশগুপ্তা ছিলেন। এবং বীণা দাশগুপ্তা মানে ওই সন্তান সম্ভব হওয়ার পর বেলা সরকার এলো, সেই সময় অবধি নটি বিনোদিনী চলেছে, মানে ধরতে গেলে প্রায় 77 সাল পর্যন্ত। 77 সালের, হ্যাঁ মানে বীণা দাশগুপ্তা ছাড়ার আগে পর্যন্ত। তো এই সময় পর্বে কিছু নাটক নট্য কোম্পানিতে হয়েছে, সেগুলো নটি বিনোদিনী বা মামাটি মানুষ অচল পয়সার জন্য সেই অর্থে হয়তো তার অতটা শো হয়নি। যেমন ধরুন গন্না বেগম বা ভারত পথিক রাজা রামমোহন, মেহেরুন্নেসা, নন্দকুমারের ফাঁসি, এইসব নাটকগুলো কি মানে তার পটেনশিয়াল থাকা সত্ত্বেও কি এই বাকি 3টে হিট নাটকের জন্য মার খেয়েছে বলে আপনার মনে হয়? সত্য, এটা মনে হওয়া অসম্ভব না, তার কারণ এই নাটকগুলো যেটা মানে নটি বিনোদিনী মামাটি মানুষ অচল পয়সা এমন একটা স্তরে হিট করেছিল, নাটকগুলোর নাম বললেন, এই কোনো নাটকই খারাপ ছিল না। হ্যাঁ সেটাই তো আমি বলতে চাইছি, প্রতিটি নাটকই ছিল, কিন্তু এদের ছায়ায় এরা ঠিক সেই জায়গাটা করতে পারেনি। মানে এমনই একটা জায়গায় চলে গেছে যে ঝড়ের মতো বাকিগুলো উড়ে যাচ্ছে,
কিন্তু এই নাটকগুলো রাজা রামমোহন অসম্ভব ভালো নাটক হয়েছিল। তারপর 75-76 নাগাদ পুরনো করুণা সিন্ধু বিদ্যাসাগরকে আবার নতুন রূপে ফিরিয়ে আনা হলো বিদ্যাসাগর নাম দিয়ে। তো ওই করুণা সিন্ধু বিদ্যাসাগর, হ্যাঁ, তো তখন আগে তো সব পুরুষ রানীরা করেছিলেন প্রথম যখন হয়েছিল, তো পরের বার তখন বীণা দাশগুপ্তা করলেন, আরও বাকি অভিনেত্রীরা করলেন। তো এইবার অচল পয়সা হলো 1977 সালে। অচল পয়সার পরেই অরুণ বীণা জুটির সঙ্গে নট্য কোম্পানির ইয়েটা আস্তে আস্তে শুরু হলো এবং তারা ময়লা কাগজের সময় দল ছেড়ে চলে গেলেন, শেখর গাঙ্গুলিকে নিয়ে আসা হলো। তো এবার শেখর গাঙ্গুলি আর অরুণ বীণা জুটির অদলা বদলিটা করলেন প্রবোধ বন্ধু অধিকারী বাইরে থেকে, ওরা এখানে গেল ওরা এখানে গেল। শেখর গাঙ্গুলি সম্পর্কে যদি কিছু বলেন। শেখরবাবু সম্বন্ধে যাত্রা জগতের শিল্পীরা নট্য কোম্পানিতে যারা যারা এসেছেন তাদের মধ্যে সকলকেই আমি আপনি সম্বোধন করি, কিন্তু একমাত্র শেখর গাঙ্গুলি, তার সঙ্গে আমার সম্পর্ক তুই তো পারি। আচ্ছা, মানে এত বন্ধুত্ব ছিল আমার। আচ্ছা, শেখরবাবুর অভিনয়ে দক্ষতাটা এত বেশি যে অন্য অন্য দক্ষতা তার কাছে। মানে আপনি কি বলবেন যে শেখর গাঙ্গুলি নিজের অভিনয় দক্ষতা সম্পর্কে নিজেই সচেতন ছিল না যে উনি কি করতে পারেন বা না পারেন? সত্যি তাই, একটা হাতি বলবো, হাতি হাতি হাতি। ও নিজে জানেন ওর কত শক্তি, তার অভিনয়ের আকার সে নিজে মাপতে পারেনি কোনোদিন। এত বড় মাপের অভিনেতা, এত বড় মাপের অভিনেতা, আর জীব তো সাপের জীবের মতো পরিষ্কার, কণ্ঠ অসম্ভব ভালো। মানে কি বলবো, একটা জীবনটা গাইডেন্সের অভাবে শেষ হয়ে গেল। অর্থাৎ নিজেকে গাইডেন্স করার মতো নিজেও পারলো না, কেউ পারলো না, কেউ তাকে কিছু বললো না, ধ্বংস হয়ে গেল। খুব কষ্ট হয় ভাবলে আমার, কষ্ট হয়। তো ওই মাখমোর মতো কিছু রাগি হট করে রেখে যেত। ও রাগলে পরে একমাত্র ওষুধ সতীশ নন্দী। আমি যদি হাতটা ধরি আর কিচ্ছু বলে না, ওর কথা বললে কি আমার চোখে জল আসবে। এত এত ভালো মানুষ ছিলেন। খুব কষ্ট হয়, ওনার শেষটা খুব খারাপ গেছে। হ্যাঁ, সেটা তো আমি জানি। কিন্তু মানুষ হিসাবে অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে ভালো বলেই উনি ঠকেছেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই, ভালো মানুষকে তো মানুষ তাড়াতাড়ি ঠকাতে পারে না। তো ওই ময়লা কাগজে যে শরৎ মল্লিকের চরিত্র, সেটা শেখর গাঙ্গুলির যাত্রার কেরিয়ারের একটা শ্রেষ্ঠ চরিত্র শেখর গাঙ্গুলি মনে করেন। উনি বলেছেন যে শরৎ মল্লিকের চরিত্র। তো এই সময়ে যে কয়েকটা সামাজিক যাত্রাপালা নট্য কোম্পানি পরিবেশন করেছে, মা মাটি মানুষ বলুন, অচল পয়সা বলুন বা ময়লা কাগজ বলুন, এগুলো সামাজিক যাত্রাপালার ক্ষেত্রে যাত্রা জগতে একটা মাইলস্টোন হয়ে আছে সামাজিক পালার ক্ষেত্রে। তো এরপর নট্যতে 80 দশকের মানে 70 দশকের শেষের দিকেই দেবী সুলতানা হলো, এবং দেবী সুলতানাতে বেলা সরকার দেবীর চরিত্রে অভিনয় করলেন। বেলা সরকারের যে মানে থিয়েটার থেকে উনি এসেছিলেন, বেলা সরকারের সম্পর্কে যদি কিছু বলেন, মানে যাত্রায় ওনার যে দাপটের সঙ্গে নিজের উত্থানটা। বেলা সরকার সম্বন্ধে বলবো, মহিলা অভিনেত্রীর মধ্যে বেলা সরকারের মতো পাওয়ারফুল অন্য কাউকে এই মুহূর্তে মনে করতে পারছি না, আমার জানা নেই। পাওয়ারফুল বলতে আপনি নিজের ব্যক্তিত্ব এবং তার অভিনয় দক্ষতা সবকিছু মিলেই বলছেন? অভিনয় দক্ষতাটাকেই আমি মেন দেবো। আচ্ছা, আচ্ছা। কারণ অভিনয় দক্ষতা এত পাওয়ারফুল ছিল। নট্য কোম্পানিতে পুরুষরা মহিলা সাজতেন, তাদের অ্যাক্টিংয়ের জোর বা তাদের সেই যে গুণ আমাদের কানে লেগে আছে। তারপরে মহিলারা যখন আসলো, মহিলাদের মধ্যে যে পুরুষের থেকে আলাদা সেটা বোঝা যেত। একমাত্র বেলার অভিনয়টাই বোঝা যেত না এ পুরুষ না মহিলা। মানে এত পাওয়ারফুল অভিনয় করতেন, মনে হয় যেন ছেলেরা অভিনয় করলেও অত জোর করতে পারবে না। এইরকম, এই সম্বন্ধে আমার কোনো বলা নেই। পাওয়ারফুল অভিনেত্রী বলতে বেলা সরকার আমি এক জায়গাতে দুটো জিনিস বলবো। বীণা যেমন গানের জগতে অপূর্ব, বেলা তেমনি এই অ্যাক্টিং নাটকীয় এবং ডায়লগ থ্রোইংয়ে অপূর্ব, একবারে কোনো সন্দেহ নেই, ভালো। বিশেষ করে এই দেবী সুলতানা যদি বলেন, দেবী সুলতানা আমাদের সে বছর একটা মামলা করার পরে তো শেখর বাবু আর সেই যেতে পারলেন না, মামলা জিতে তাকে নিয়ে আসা হলো। সেই চরিত্র করছিল অরুণদার উনি করলেন আলীবর্দী, তরুণ কুমার করেন মুর্শিদ কুলিখা। তরুণ কুমার মুর্শিদ কুলিখা। তো তরুণবাবু খুব ভালো, সন্দেহ নেই। তার গলার সঙ্গে সমানে তাল দিয়ে বেলা সরকার যে অভিনয়টা করেছে, আপনি অডিও ক্যাসেট রাস্তায় লোক দাঁড়িয়ে যাবে। এটা অন্য কোনো অভিনেত্রীকে আমি মাপতে পারি না ওর জায়গায়। তারা ভালো অভিনেত্রী, অনেকেই ভালো আছে, কিন্তু বেলা সরকারের যেটা
সেটা তাদের নিজস্ব জিনিস, আর কারণ না। আর একটা জিনিস বলছি, নট্য কোম্পানিতে যেসব অভিনেতা 2 বছর না, 1 বছর না, 10 বছর, 12 বছর, 8 বছর আছে, আপনি জানবেন তারা প্রতিটি ভালো না হলে পরে অতদিন রাখতো না। ঠিকই, দেবগোপাল ব্যানার্জি, দীপেন চ্যাটার্জি, তরুণ কুমার, এরা দীর্ঘদিন ছিলেন, মানে দীর্ঘ বলতে কি দীর্ঘ বছর, 1 দশকের বেশি সময়। যাত্রার দলের শিল্পী পাল্টে নায়কদের বলবে আমি তো অমুকের পরিবর্তে অমুকের এনেছি, আপনি এত টাকা দেবেন না কেন? সেই দিকে মাখনবাবু যেতেন না। মানে উনি একটা পরিবারকে তৈরি করেছিলেন এবং দীর্ঘদিন তাদেরকে ধরে রেখেছে, তাতেই তার রেট বাড়তো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাকে পাল্টাতে হতো না। না সেটা তো ঠিকই। আর শিল্পীরা থাকতো এই জন্য যে শিল্পীরা অনেক সময় পাল্টায়, যে নট্য কোম্পানিতে আমি 10 টাকা পাই, লোকনাট্যকে 15 টাকা দিচ্ছে, কাজে আজ বেশি পাচ্ছি চলে গেলাম। কিন্তু মাখনবাবু আর বলতে হয় না, আপনি বেছে নেই। যদি তরুণ কুমার থাকতো তাহলে বলতে পারতেন, মাখনবাবুকে কোনোদিন তরুণবাবু পয়সার কথা বলেনি, প্রতি বছর মাইনেটা বাড়িয়ে দিত, ভাড়াটা এমন জায়গায় দিত যে সে কল্পনা করতে পারছেন আমি এত টাকা পাবো, কাজে সে অন্য জায়গার কথা ভাবতেই না। আর এই যে যারা গেছিল তারা পয়সার জন্য যায়নি, হ্যাঁ তারা মনের কিছু, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তো দেবী সুলতানার পরে নট্য কোম্পানি আরেকটা যেটা মানে বিখ্যাতভাবে মানুষের মনে আরো বেশি করে ইয়ে করলো, সেটা হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম 1982-83-তে। এবং এই দেবী সুলতানা এবং গঙ্গাপুত্র ভীষ্মের মাঝেও আর কয়েকটা নাটক ছিল নট্য কোম্পানিতে, শ্রীচরণে সুমা, ক্ষুধিত হারেম, কুবেরের পাশা, এগুলো ছিল। ক্ষুধিত হারেমও ভালোই জনপ্রিয় হয়েছিল ওই ঐতিহাসিক নাটক হিসেবে। ক্ষুধিত হারেমের রাত্রির তপস্যা ছিল। ওই দেবী সুলতানা হলো। এবার গঙ্গাপুত্র ভীষ্মতে শেখর গাঙ্গুলি আর বেলা সরকারের যে অভিনয় তারা দেখিয়েছেন, এবং গঙ্গাপুত্র ভীষ্মের যে জনপ্রিয়তা, সেই সম্পর্কে যদি কিছু বলেন, মানে কোনো বিশেষ ঘটনা যদি বলেন। গঙ্গাপুত্র ভীষ্ম জনপ্রিয়তা বলে শেষ করতে পারবো না, তার কারণ গঙ্গাপুত্র ভীষ্মের পরের বছর আমাদের নাটকের আসে কুরুক্ষেত্রে কৃষ্ণ। কিন্তু গঙ্গাপুত্র ভীষ্মের জনপ্রিয়তা এমন জায়গায় চলে গেছে যে পরের বছর যখন কুরুক্ষেত্রে কৃষ্ণের পাবলিসিটি দেওয়া হলো যে অমুক দিন থেকে বায়না নেওয়া হবে, সেদিন থেকে তার আগের দিন রাত্র থেকে অফিসে লোক আসছে। মাখনবাবু বললেন যে আমি তো থাকবার জায়গা দিতে পারবো না, আপনারা কাল আসেন। বলে আমরা কাল আসবো না, আমরা এখানেই থাকবো। বলে কোথায় থাকবেন, আমার জায়গা কোথায়? বলে আমাদের জন্য চিন্তা করতে হবে। সারা রাত নাকি লোক লাইন দিয়েছিল, ওইটাই বলছি। ওইখান থেকে লোক লাইন দিয়ে গঙ্গার ধার পর্যন্ত পৌঁছে গেছে। বাপরে, এই জনপ্রিয়তাটা কিন্তু গঙ্গাপুত্র ভীষ্মের, ওরই রেজাল্ট হচ্ছে এইটা। আচ্ছা, যেহেতু তখন উনি বলছেন পরপর 3 বছরে 3টে মহাভারতের কাহিনীকে তুলে ধরবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপার অনেক গন্ডগোল। কুরুক্ষেত্র কৃষ্ণ তো সেই অর্থে সাকসেসফুল হয়নি, ভালো হয়নি, কারণ অনেক কিছু। অর্থাৎ আমাদের সে বছর আমি যদি লাইটের ওই সংকোচস্কোপ দেখাতে গিয়ে ওই ছায়ামূর্তির নাচানাচি ওইসবে নিয়ে প্লেন করলে ভালো হতো। কিন্তু নাটক হিসাবে তো খুবই ভালো ছিল কুরুক্ষেত্রে কৃষ্ণ, আমি যতটুকু জেনেছি আর কি। মানে খুব ভালো বলবো না, তবে ছিল। নট্যময় নাটক যেটা খারাপ সেটা অনেকের চেয়ে ভালো। সেই তো আপনার নট্য কোম্পানির যাত্রার স্বর্ণযুগ বলছি না, নট্য কোম্পানির স্বর্ণযুগটা ঠিক কোন বছর অবধি ছিল বলে আপনার মনে হয় নট্য কোম্পানির যাত্রা পরিবেশনের ক্ষেত্রে? দেখুন, নট্য কোম্পানি আমি আসার পরে তো 60-এর প্রথম দিক দিয়া পর্যন্ত, অর্থাৎ 47 সন থেকে আরম্ভ করে 60-এর প্রথম দিক পর্যন্ত ভালোই ছিল। শুরুটা খারাপ হয় নকশাল থেকে খারাপ হয়, এবং সে খারাপটা মানে নকশাল থেকে সেলের ব্যাপারটা হলো, শো নিয়ে গন্ডগোল হলো, তো নটি বিনোদিনী থেকে একটা তো অন্য উচ্চতায় পৌঁছে গেল। হ্যাঁ, তারপরে কতদিন পর্যন্ত নট্য কোম্পানির সেই সোনার সময়টা ছিল বলে আপনি মনে করেন? নটি বিনোদিনী থেকে আপনি ধরুন 82-83 পর্যন্ত ছিল, 80 দশকের প্রথম দিক পর্যন্ত ছিল। অর্থাৎ মানে আপনি বলতে চাইছেন 1973 থেকে আপ টু 1984-85 পর্যন্ত নট্য কোম্পানির গোল্ডেন টাইম গেছে। অর্থাৎ ওই যে রবি ঘোষ, দীপঙ্কর দে পালকি চলে আসে, তার আগে
আগে পর্যন্ত ভালো ছিল। আচ্ছা, মানে ওইটা নাটকটা ফ্লপ হওয়ার পর থেকেই হ্যাঁ। আমরা একটু অসুবিধা করে গেছি। আচ্ছা, এবং ওই সময়টা প্রচুর পয়সা খরচা করেছিল, হুম 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 হুম, মানে এতগুলো আর্টিস্টকে ইয়ে করা কস্টলি হয়েছিল, অথচ বেনিফিটটা কম হয়েছে। ইয়ে হয়নি। তো মানে আপনি বলতে চাইছেন যে 80 দশকের মাঝামাঝি পর্যন্তই নট্য কোম্পানির গোল্ডেন টাইমটা গেছে, তারপর থেকে আস্তে আস্তে ব্যাপারটা একটু ঝিমিয়ে গেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে 80 দশকের মাঝামাঝি ওই সময়টার পরে নট্য কোম্পানি কয়েকটা নাটক ছাড়া সেই অর্থে আর মানে মানে ওই গঙ্গাপুত্র ভীষ্ম বা নটি বিনোদিনী ওই পর্যায়ে আর পৌঁছাতে পারেনি না। তো দেখতে গেলে হচ্ছে স্বর্গের পরের স্টেশনও নট্য কোম্পানিতে খুব হিট করেছিল, মানে দর্শকদের ইয়ে থেকে আমি যতটা জানি, আমি তো দেখিনি। এই যে স্বর্গের পরের ভৈরব বাবুর হ্যাঁ, পিতা স্বর্গ, তারপরে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, অর্থাৎ স্বর্গের চেয়েও বড়। মানে স্বর্গের পরের স্টেশনটা মা। হ্যাঁ, পিতা স্বর্গ, বুঝতে পারি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। হ্যাঁ, স্বর্গের থেকেও বড়। দিন পেয়ে গেল, ভৈরব বাবু কলম ধরল। তো যাই হোক, এটা স্বর্গের পরের স্টেশনের কথা গেল। তো তারপরে 90 দশক থেকে আপ টু 2014 পর্যন্ত নট্য কোম্পানি নিজেদের টিকিয়ে রাখার বা বিভিন্নভাবে তারা চেষ্টা করে গেছে সেই রকম পালা দেওয়ার, কোনোটা হিট হয়েছে কোনোটা হয়নি, কিন্তু সেই আগের সোনালী অতীতটাকে তারা আর ফিরিয়ে আনতে পারেনি বলে আপনার মনে হয়। তো সেখানে মনোতোষ চক্রবর্তীও পালা লিখেছে, উৎপল রায় দীর্ঘদিন নট্য কোম্পানিতে পালা লিখেছে, উৎপল রায়ের সময় মানে পরপর কয়েক বছর একটা না, সে বইগুলো হিটও হয়েছে, হিট হয়নি যে সেটা বলবো না, কিন্তু এই নটি বিনোদিনী, গঙ্গাপুত্র ভীষ্ম বা অচল পয়সার ইয়েতে। হ্যাঁ, তো এবার আমি অন্য একটা প্রশ্ন যাচ্ছি। নট্য কোম্পানিতে বিখ্যাত বিখ্যাত পুরুষ রানীরা নট্য কোম্পানিতে কাজ করেছে, তো আপনার দেখা শ্রেষ্ঠ 5 জন পুরুষ রানীর কথা যদি আপনি বলেন, মানে যাদের অভিনয় আপনি দেখেছেন নট্য কোম্পানিতে, তাবর তাবর পুরুষ রানীরা কাজ করে গেছেন, তো তাদের। দেখুন, 5 জন বেশি হবে না, তার কারণ হচ্ছে এক একজন তো 5 বছর 7 বছর 10 বছর ছিল। কাজেই তার মধ্যে আপনি রাখাল রানীর অভিনয় দেখেছেন? হ্যাঁ, দেখেছি, তো শেষ বয়সে হরিগোপালের অভিনয় দেখেছেন, ছবি রানী, শতদল রানী, চপল রানী, এগুলো তো ফণী রানী সবাই দেখেছেন মোটামুটি। তার মধ্যে কাকে বলবো, সবাই ভালো ছিলেন, মানে এই যে কটা নাম বললেন সবাই এ গ্রেটে। অর্থাৎ রাখালবাবু ছিলেন তখনকার সময়কার মানে কোয়ালিটি আর্টিস্ট। পরাধীন ভারতের উল্লেখযোগ্য একজন অভিনেত্রী বলা যায় রাখাল রানীকে। কোয়ালিটি আর্টিস্ট, অর্থাৎ নিখুঁত, সত্যজিৎ রায়ের বইয়ের মতো কোয়ালিটি আর্টিস্ট। আর বাকিরা রং চালানো অভিনয় করতো কিছুটা কিছু, কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে সফল সবাই। আর মেকআপ, সৌন্দর্য, এই মেকআপ আবিষ্কার করা, ছেলে মেয়ে সাজলে কি কি দিয়ে সাজতে হয় এই আবিষ্কার করতে হচ্ছে ছবি রানী। তাহলে আপনি বলতে চাইছেন যে যাত্রায় সাজসজ্জার ক্ষেত্রে ছবি রানী একটা যুগান্ত এনেছিল। যাত্রায় ছবি রানী, এমনকি তার হাঁটা চলা, তার বিবাহের বরণ করা, এই আবিষ্কার ছবি রানীর। একদম একদম ছবি রানীর একদম। তারপরে তার অনুকরণ করেছে আলাদা কথা। উনি একটা যাত্রাতে মানে বরণের একটা দৃশ্য উনি করতেন, সেটাতে বোঝা যেত না যে উনি মানে মেয়েরাও বোধহয় করে বরণ করতে পারে না। তাই 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 এখন কোনো সন্দেহ নেই। তারপরে তারই অনুকরণ, ছবি রানী যখন ছিল না, তারপরে আসে বাবলি। বাবলি এসে ওইটাই অনুকরণ করেছে, কারণ একই রকম করতে হবে তো। আর এদের সবার ইয়ে নিয়েই চপল রানী নিজেকে তুলে তুলে ধরেছে। আলাদা, ও তো ওর বংশটাই তো, অবশ্যই এটা তো বংশ নিয়ে তো কিছু বলারই নেই, প্রভা দেবীর ছেলে। তা তা যেটা বলে ছবি, তারপরে বাবলি, তারপরে চপল, হ্যাঁ, এই গ্রেডে ঠিক পড়ে না, কিন্তু শতদল ভালো। এই তিনটা একেবারে জুয়েল। আচ্ছা, কাকে দেখবো কাকে নেব, তার মধ্যে ধরুন 1 নম্বরে 2 জন, অর্থাৎ ছবি এবং চপল। হ্যাঁ, বলুন এবার। বাবলিও পিছিয়ে নেই, কিন্তু ওই 19-20 হয়তো হবে, কিন্তু ভালো ছিল। শতদল রানী বিন্দুর ছেলেতে পিসিমার চরিত্রে এমন অভিনয় করেছিলেন যে রামকৃষ্ণ মিশনে ওনার অভিনয় থামিয়ে দিয়ে মহারাজরা বলেছিলেন যে না, আপনার মেয়ে নিয়ে অভিনয় করছেন, অভিনয় আর করতে দেবো না আমরা, কারণ রামকৃষ্ণ মিশনে মেয়ে দিয়ে অভিনয়টা অ্যালাউ নেই। আমি এটা পড়েছি যে শতদল রানী মানে সেই পিসিমার চরিত্রকে এমন পর্যায়ে নিয়ে গেছিল।
এদেরই মানে এদেরকে কোনো মানে ইয়েতে মাপা যাবে না যে কে 1 নম্বরে যাবে কে 2 নম্বরে যাবে। সেই এদের কি বলবো, হাঁটা চলা নকল তো দূরের কথা, এমনকি কাপড় স্টেজের মধ্যে যে নাড়াচাড়া করতো সেটাও পুরো মেয়েদের মতো। আর এরা রানী তো রানী, সত্যি সত্যি একদম, নালে কিভাবে এরকম ইয়ে করেছে। এদের নিয়ে তো কোনো সেই কালচারটাই নাই, এরা তো আসলো পৃথিবী থেকে মুছে গেল। আজকে যাদের নিয়ে যে টিভির মধ্যে দেখতে পাই, আর তাদের কাছে এরা যে কত বড় মাপের ছিলেন, এবং তাদের কোনো অভিনয় দক্ষতা, তাদের যে কি পরিচয় সেটা কোনোভাবে ধরেও রাখা যায় না, কারণ সেই সময় রেকর্ডও হতো না। হ্যাঁ, আর এবার নট্য কোম্পানিতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত অভিনেতা অভিনেত্রী ছিলেন তারা শ্রেষ্ঠই ছিলেন। সেই অর্থে নট্য কোম্পানির শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী বাছাটা সম্ভব নয়, অন্তত 80-90 দশক পর্যন্ত, একদম প্রথম থেকে যদি আমি বলতে চাই। তো তার মধ্যেও মানে আপনার চোখে মানে শ্রেষ্ঠ নট্য কোম্পানির কয়েকজন অভিনেতা অভিনেত্রীর কথা যদি বলেন। আমি জানি আপনি বাঁচতে পারবেন না, কিন্তু কয়েকজনের কথা আপনি যদি বলেন। আমরা নট্য কোম্পানিতে কতগুলো ঐতিহ্য ছিল, যেমন তখন কুমার কৌশিক, সেটা তো পরে আসছে। তা কুমার কৌশিক যখন আসে তখন 200 টাকা পার ডে। আচ্ছা আচ্ছা, শেখর গাঙ্গুলি যখন নট্যময়তে আসে, হ্যাঁ 50-এর দশকে, না বলছি ভুল, 79-তে শেখর গাঙ্গুলি যখন আসে, 79-তে না, তার আগে ওই রকম 70-এর দশকে আর কি, 79-তেই ময়লা কাগজ থেকে তখন তার রেট ছিল 250 টাকা পার ডে। আচ্ছা, আর নট্যময় যখন বেরিয়ে যায় লাস্ট, হ্যাঁ পার ডে 12,000 টাকা শেখর গাঙ্গুলি। হ্যাঁ, এই যে একই জায়গায় দাঁড়িয়ে টাকাটা বাড়ানো, হ্যাঁ, এটা মাখমুখ করে দেয়, এর জন্য আর তাকে দরদাম করতে হয় না। আচ্ছা, যে বললাম যে মানে কখনকার মায়না বাড়াতে হবে সেটা উনি ঠিকই জানেন, সেইভাবেই উনি কাজ করে গেছেন। হ্যাঁ, এই লোকটার এই মূল্য হতে পারে। আচ্ছা, এরপরে গেছে শুধু টাকা বাড়ানোর জন্য না, এরা ডেভেলপ করছে অভিনয়। হ্যাঁ, সেটাও তো ওখানে থাকতে। হ্যাঁ, এই যে তরুণ কুমার যখন আসে প্রথম, আমার তো মনে হয় 150 টাকা ছিল পার ডে। চন্দ্রনাথে প্রথম উনি এন্ট্রি করলেন। হ্যাঁ, ওকে নট্যময়তে নিয়ে আসার জন্য ইতিহাস আছে আমার, সেটা আমি জানি, ওটা এখন দীর্ঘায়িত হবে। ওটা ওই হিঙ্গলগঞ্জে বই হচ্ছিল, সেখান থেকে ওই বেশকারি আর ঠাকুরের কথোপকথনের মধ্যে দিয়ে তরুণ কুমার নট্যতে এন্ট্রি হলো। মানে আপনাদের কানে খবর গেল, আপনারা গেলেন দেখতে যাত্রা। আমার কাছে খবর এলো না, আমার সঙ্গে নদীর পাড়ে বলে দেখলাম। হ্যাঁ, দেখার পরে বললাম, ওই বেশকারিটিকে বললাম, মানে এই কে রে, বলে তরুণ কুমার ভালো অভিনয়। মানে আপনার কাছে, মানে আপনি খবরটা নিলেন ওদের কাছ থেকে যে এটা কে। হ্যাঁ, এইরকম। তরুণবাবু শেষ পর্যন্ত খুব ভালো মানুষ হিসেবে তো তুলনা হয়। এরা প্রতিটি লোকই ভালো মানুষ, একমাত্র ভাগ্যের ফেরে পড়ে গেছে শেখর গাঙ্গুলি, যে ম্যান হিসেবে কিন্তু খারাপ মানুষ ছিল। মানে এই যে যারা 14 বছর 15 বছর করে এক একজন ছিলেন, তার মধ্যে মনে হয় মদন কুমার সব থেকে বেশি দিন নট্য কোম্পানিতে অভিনয় করেছেন একটানা। তো মদন কুমারের সম্পর্কে যদি বলেন, মানে প্রতিটা যাত্রাতেই কিছু না কিছু সাপোর্টিং চরিত্রে উনি অভিনয় করেছেন। সে অর্থে হয়তো তেমন কোনো বড় চরিত্র হয়তো উনি করেননি, কিন্তু মানে প্রতিটা যাত্রাতেই সব অভিনয় ভালো। কিন্তু একটা অভিনয় করেছে সেটা অনবদ্য, সেটা হচ্ছে পৌরাণিক পালায় দেবী সুলতানাতে ধৈর্যটি মঙ্গল করেছিলেন। উনি সব চরিত্র ভালো করেছেন, কিন্তু একটা ড্রাগস চরিত্র করেছিলেন, সে শেষ পর্যন্ত হাততালি পেত লাস্টে। মানে ড্রাগস চরিত্রের লোকে তো গালাগাল দেয়, ওনার অভিনয় হাততালি পড়েছে। হ্যাঁ, কোন চরিত্রটা মদন কুমারের? কিচক, কুরুক্ষেত্রে কৃষ্ণে। এটা অন্য কোনো অভিনেতা করতে পারবে কিনা এই এখন সন্দেহ করে দিয়েছে, মানে এত ভালো অভিনয় করেছে। শ্রেষ্ঠ অভিনেতা ওইটার তুলনায় অন্যটা। বিরাট রাজার শ্যালকের চরিত্র কিচক, অসম্ভব। অনেক কিছু নট্য কোম্পানির ব্যাপারে অনেক কিছু জানলাম, অনেক কিছু হয়তো অজানা থাকলো। মানে সমস্ত কিছু আপনার সাথে একদিনের এক সেশনে কথা বলে জানা সম্ভব নয়। আপনি 68 বছর নট্য কোম্পানিতে ছিলেন, আপনি সেখানে বাল্য বয়স থেকে পৌরত্বে উত্তীর্ণ হয়েছেন নট্য কোম্পানির সঙ্গে থেকে। তো একটা কথা লাস্ট আপনাকে জিজ্ঞাসা করব, নট্য কোম্পানির মতন শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল কেন? মানে নট্য কোম্পানি কেন
আজকের দিনে দাঁড়িয়ে নাট্য কোম্পানি বন্ধ হয়ে গেল, এটার আপনার এর পেছনে কারণটা কি হতে পারে? এর পিছনের কারণটা সঠিক, কারণ মাখনবাবু তো অনেকভাবে চেষ্টা করেছেন নাট্য কোম্পানিকে, শেষ পর্যন্ত উনি ধরে রেখেছিলেন। এর কারণটা সঠিক আমার পক্ষে উত্তর দেওয়া মুশকিল। নাট্য কোম্পানি যে এখনো হবে না সে জায়গায় নেই, এখনো হওয়ার জায়গা আছে বা হলেও হতে পারে। মানে আপনি কি মনে করেন আবার নাট্য কোম্পানিকে হওয়ার চান্স চালু করা যেতে পারে? যেতে পারে না, যে হবে হয়তো। তার কারণ মাখনবাবুর ফ্যামিলির মধ্যে একটি ছেলে দাঁড়িয়েছে, তার নাম উত্তম নট্ট। আচ্ছা। উনি ইচ্ছা করলে দল এখনো করতে পারেন। অত্যন্ত বুদ্ধি রাখে, তীক্ষ্ণ বুদ্ধিধারী ছেলে। আচ্ছা। ও পরিস্থিতি অবস্থা দেখে এগোচ্ছে। এখনো যাত্রা জগতের দল নাট্য কোম্পানির নাই, কিন্তু যাত্রা একাডেমির একটা বিরাট বড় জায়গায়ও আছে এখনো। জানি আমি উত্তম বাবুর কথা, আমি জানি ব্যাপারে। ও দেখে শুনে চলছে। তার মানে এটা কি দর্শককে আশা দেওয়া যেতে পারে যে অদূর ভবিষ্যতে নাট্য কোম্পানি আবার শুরু হবে? 90% আশা দিতে পারেন। আমি কিন্তু আশা না, এরকম অনেকে কমেন্ট করেন যে নাট্য কোম্পানি কি আবার চালু হতে পারে না, নাট্য কোম্পানি কি আমরা আর দেখতে পারি না? তাদের বলে দেবেন 90% শিওর থাকতে সেটা তো আপনার মুখ থেকেই তারা শুনবে। আচ্ছা, যাক, একটা ভালো খবর আপনি দিলেন। আমি জানি উত্তম করবেই দল। আচ্ছা, সময়ের অপেক্ষা। যাক হোক, তার জন্য শুভেচ্ছা রইল। নাট্য কোম্পানি শুরু হোক, আমরাও চাই। তো তোমরা তিন ভাই, ওরা তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই এর মধ্যে আসে না, ওর বড় ভাই গৌতম নট্ট। আচ্ছা। তিনি এবং উত্তম, এরা দুজনই ইন্টারেস্টেড। আচ্ছা। তার মধ্যে ক্ষমতা রাখে বেশি উত্তম। আচ্ছা, তো নাট্য কোম্পানিতে আপনি এত বছর কাটালেন, এই আপনার নাট্য কোম্পানিতে কাজ এবং ব্যক্তিগত জীবনের কথা যদি ছোট করে কিছু একটু বলেন, আপনার পরিবার সম্পর্কে। জীবনে আমি খুব হ্যাপি। আমার দুটি ছেলে, একটি মেয়ে, তারা মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছে। জামাই রেলে ড্রাইভার ছিলেন, এই রিসেন্টলি রিটায়ার করেছে। আচ্ছা। ছোট ছেলে শিক্ষক, বড় ছেলে ব্যবসা করে। একটি বৌমা তো চোখের সামনে দেখলেন। হ্যাঁ, সে তো অবশ্যই শিক্ষকতা করে। আমার বড় ছেলে স্কুলে, সেও শিক্ষক। আচ্ছা। ছেলে ছোট ছেলের মেয়ে কলেজে পড়ে। আচ্ছা। আর আমার বয়স এখন বর্তমানে 86 চলছে। আমার জন্ম 37। কর্মজীবনে ঢুকেছি 47। কর্মস্থলে ছিলাম 68 বছর। 68 বছর, বাকিটা আগে পিছিয়ে হিসাব করে নেবেন। আর একদম 2014 পর্যন্ত আপনি নাট্য কোম্পানির সঙ্গে 15 বন্ধ হয়েছে। যাক, অনেক কিছু আমরা সতীশবাবুর কাছ থেকে জানলাম নাট্য কোম্পানির ব্যাপারে। অনেক জানা অজানা কথা অনেক কিছুই উঠে এলো। একদিনের আলোচনায় সমস্ত কিছু ওনার কাছ থেকে জানা সম্ভব নয়। একটা ইতিহাসের স্তম্ভ উনি, নাট্য কোম্পানিকে উনি এতদিন ধরে দেখেছেন। তো শেষে যদি আর একটা কোনো কথা যদি আপনি নাট্য কোম্পানির ব্যাপারে বলেন, একটা বিশেষ কিছু যদি নাট্য কোম্পানির নাট্য কোম্পানির সম্বন্ধে কোনটা বলবো না, শুধু বলছি একটাই, নাট্য কোম্পানির কর্তৃপক্ষ শিল্পীদের, মানে আমরা বলি সমস্ত সম্প্রদায়ের, খুব নিজের মতো দেখতেন এবং বেশি নজর দিত তাদের খাওয়াতে, যেন কোনো কষ্ট না হয়। খাওয়ার প্রতি তার ভীষণ নজর থাকতো। 2 পিস করে মাছ এটা বাঁধা ছিল, আর ডাল তরকারি একটা সবজি থাকবেই, তাতে মাছ 2 পিস থাকবে। এই মাছ 2 পিস থাকার পিছনে ইতিহাস আছে। যার ইতিহাসটা 1 পিস ছিল আগে মাছ, কিন্তু মাখনবাবু যখন দায়িত্বভার নিলেন তারপর থেকে প্রতিটি শিল্পীকে 2 পিস মাছ দিত। শুনেছি তথাগত অন্য দলে বড় শিল্পীরা একরকম খাবে, ছোট শিল্পীরা অন্যরকম খাবে, কিন্তু নাট্য কোম্পানিতে সেটা ছিল না। তার মানে আপনি বলতে চাইছেন এই যে পক্ষপাত দুষ্ট আচরণ যেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে খাওয়ায়, হ্যাঁ, তো সেটা নাট্য কোম্পানিতে ছিল না। মানে টপ শিল্পী কাঁসার থালায়, নিচের সারির শিল্পীরা কলাই করা থালায়, এই ব্যাপারগুলো নাট্যতে ছিল না। ড্রেসার সেও কাঁসার থালায়। আচ্ছা। কাঁসার থালা, পিতলের হাঁড়িতে রান্না, আর গ্লাসটা পিতলের ছিল। আচ্ছা, এইটা নাট্য কোম্পানির ঐতিহ্য। আচ্ছা, তো যাই হোক, অনেক এবং দুবেলা রান্না, হ্যাঁ, রাত্রেও রান্না হতো, দিনেও রান্না হতো।
আর আপনার দেখা নট্য কোম্পানি লাস্ট কত টাকা রেট নিত যাত্রার জন্য? 1.5 লাখ টাকা। মানে এইটা কবে, তাও কোন পালাতে আপনি, মানে এটা 2014-15-তে, যে বছর উনি মারা গেলেন। আচ্ছা, মানে লাস্ট অবধি তাদের রেটটা এই যে 1.5 লাখ টাকা থেকে দাঁড়িয়েছিল, সেই 200 টাকা থেকে। তো আমরা সতীশবাবুর কাছ থেকে অনেক কিছুই শুনলাম, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। নট্য কোম্পানির ব্যাপারে অনেক কিছুই উনি বললেন, অনেক জানা অজানা তথ্য উনি তুলে ধরলেন আমাদের সামনে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ এবং নিরোগ থাকবেন এই কামনা করি। নমস্কার। নমস্কার।